প্রেসার কুকার ইজ আ হাইপারলিংক মুভি। এক্সকিউজ মি আপু, আপনি কে? আমি সিনেমাতে আমার বাবাকে বিশ্বাস করি না। মানুষ ভাবছে যে হাওয়ার পর তুষি হাওয়া হয়ে গেছে। সিনেমার দুটো ভাগ হয়ে গেছে, একদল বানাচ্ছে কমার্শিয়াল, একদল বানাচ্ছে আর্ট হাউস। এখন আমি বুঝছি যে মানি ইজ ইম্পর্টেন্ট। মাঝে থ্রেটও দেয়, ওইটা কিন্তু আমি করবো, আর কেউ যেন না করে। ও গড, প্রিটিনেস নিয়ে কিন্তু বেশি দূর যাওয়া পসিবল না। আমাদের লাইফের মতো আমরা আসলে ভিতরটা একরকম, বাইরটা একরকম। আমরা সবাই পরে ওর বললো যে আপনি নারীদের নিয়ে সিনেমা বানান না কেন? আমি বলছি, আমি তো নারীদের সিনেমা দামান, আপনারা দেখলেন না কেন? মেয়ে মানুষ সব ভিলেন থেকে মেরে ফেলতেছে, এটা হয় নাকি? ফ্যামিলি নিয়ে উমরাতে ছিলাম, তো তখন রাফি আমাকে টেক্সট করে বলল যে আচ্ছা আমি একটা নারী কেন্দ্রিক সিনেমা বানাবো। একটা মহিলার জীবনের দুঃখ, দুর্দশা, কষ্ট দেখবেন এই গ্লানি। সিনেমাতে। হ্যাঁ, আর আবেদন, আমি আসলে অ্যাক্টিংটা প্যাশনের জায়গা থেকে করতে চাই, যে আমার করে ভালো লাগবে। এটা আমার কাছে যদি মনে হয় ডিউটি বা জব, ওইটা চাই নাই। যে ঈদের দিন যারা সিনেমা দেখে একটু পাগলই বলতে হয়। রাইট। ফ্যামিলিকে টাইম না দিয়ে ঈদের দিন সকাল 11টা সিনেমা দেখতে চলে কেন গেছে। দেখতে গেছে? মানে এমন অনেক কথা আছে যেগুলো হয়তো আমি কখনো কাউকে বলতে পারিনি আমার লাইফে, যেগুলো রাফি জানে। আর ওর এই বাড়তি প্রেসারটাও দিয়ে দিয়েছেন হ্যাঁ, যে রাতের বেলা আপনার সাথে এখন বসের সাথে ঘুমাইতে থাকতে হবে। হবে। এখন আমি ওরা বলছি যে অ্যাটলিস্ট আমি ঘুমানো পর্যন্ত থাক। পোস্টকাস্টে আমরা আপনার ফোনে চলতে থাকা কোনো ফানি ভিডিও অথবা কোনো সিরিয়াস নিউজের মতোই ধরে নিন যে আমরাও আপনার খুব কাছের একজন সঙ্গী। সাথে উপস্থিত আছেন খুবই তিনজন গুণী ব্যক্তিত্ব, এবং বলতেই পারি যে তাদের পরিচয় হয়তো আমার দেয়া লাগবে না, কিন্তু এক্সকিউজ মি আপু, আপনি কে? আই এম সরি, আমি এদিকে রায়হান রাফি ভাই আছেন, এদিকে নাজিফা তুষি আপু আছেন, বাট আই এম রিয়েলি সরি, আমি আপনার সাথে আগে কখনো দেখাও হয় নাই আমার। This আপনাকে is আমি the প্রথম first time. মেবি প্রেসার কুকার নামে একটা সিনেমা যেটা রিলিজ পেতে যাচ্ছে আমাদের রায়হান রাফি ভাই পরিচালিত এবং নাজিফা তুষি অভিনীত, সেটার পোস্টারে দেখেছি। তো দ্যাট বেসিক্যালি মিনস যে আপনি হয়তো ওখানে অভিনয় করছেন, রাইট? ওকে, আপনার পরিচয়টা যদি আমাদেরকে একটু দিতেন। আমি স্নিগ্ধা চৌধুরী, একজন মডেল, আর এটা আমার ডেবিউ ফিল্ম। গ্রেট, মানে ইট ইজ গ্রেট। অফকোর্স, মানে আমার পার্সোনালি ডেবিউ হয়েছিল 6 বছর আগে। আমার So, ডেবিউ 5 বছর আগে আপনার হয়েছিল, বাট আপনার 5 বছর আগে ইনফ্যাক্ট আজকে আমার অন স্ক্রিন ডেবিউ হচ্ছে একরকম বলা যায় অ্যাজ আ হোস্ট। আমি আমার নাম আইমান আসিফ স্বাধীন। আমার মূল পরিচয়, আমি একজন লেখক, আমি মেইনলি চিত্রনাট্য লিখি সিনেমার জন্য, কিন্তু আজকে প্রথম আমার হোস্ট হিসেবে ডেবিউ হচ্ছে। এটাই দেখলাম So, আমি। এবং এই আমরা দুজনেই আজকে ডেবিউটান্ট। সো আপনি প্লিজ আপনার সম্বন্ধে আরো দুই একটা কথা বলেন, যাতে আমার পাশাপাশি দর্শকরা আপনাকে আরো ভালো করে চিনতে পারে, এবং আপনার জার্নিটা যদি একটু বলতেন যে why did you feel the pressure to be in pressure cooker? ও না, এটা এরকম না যে আমি প্রেসার কুকারে আসার প্রেসারটা ফিল করেই প্রেসার কুকারে আসা। আমি ছোটবেলা থেকেই আই অলওয়েজ ওয়ান্টেড টু বি অ্যান অ্যাক্ট্রেস, মডেল। তো মডেল তো হয়ে গেছি, এরপরে যখন অ্যাক্টিং এর জায়গাটার ব্যাপারটা আসলো, তখন আমি মডেলিং এ কাজ যখন করেছি, আমি মডেলিং এর সব বেস্ট মানুষজন, বেস্ট ব্র্যান্ডস, শোজ, এগুলো সব কিছু করেছি দেশে বাইরে দেশে। তো বাংলাদেশে যখন ফিল্মের কথাটা আসে, তো এখন মানে বেস্ট ফিল্ম বা বেস্ট ডিরেক্টর বলতে গেলে তো আমরা রায়হান রাফি বুঝি, রাইট? সো ওই জায়গা থেকে, আর রায়হান রাফিকে আমি চিনি আগে থেকেই, ভালো বন্ধু, মেন্টর। সো প্রেসার কুকারের ব্যাপারটা এরকম না যে মানে প্রেসার ফিল করলাম চলে গেলাম। এখন সবাই তো চায় যে আচ্ছা রায়হান রাফির সাথে একটা ফিল্ম করবে, রাইট? বাট এটা একটা গুড অপরচুনিটি ছিল। আমি ফ্যামিলি নিয়ে উমরাতে ছিলাম, তো তখন রাফি আমাকে টেক্সট করে বলল যে আচ্ছা আমি একটা নারী কেন্দ্রিক সিনেমা বানাবো, এটাতে কি তুমি ইন্টারেস্টেড কিনা? যদি ইন্টারেস্টেড হও ঢাকায় এসে তাহলে, আচ্ছা আগেই কিন্তু বলে রাখি তোমার কিন্তু অ্যাক্টিং করতে হবে, অ্যাক্টিং না পারলে কিন্তু বাদ দিয়ে দিব। আমি কিন্তু ওমরাতে তখন, সো আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, আমি আগে আসি, এসে তারপরে গ্রুমিং করি, তারপরে। সো ওইখান থেকে এই যে আজকে এখানে। গ্রেট। আপনি মাত্র বললেন যে আপনি রায়হান রাফি ভাইয়ের সাথে আগে থেকেই পরিচিত। সো ওয়াই দিস ফিল্ম ভাই, মানে এখানেই কেন মনে হলো যে স্নিগ্ধা আপুকে আপনার দরকার? আমার যেটা প্রসেস সেটা হলো যে আমি যখন কোনো সিনেমা বানাই, কোনো গল্প রেডি করি, আমার ইমাজিনেশনে আসতে হয় অভিনেত্রী ও অভিনেতা অথবা অভিনেত্রীকে। তো আমি আমার ইমাজিনেশন পাওয়ার দিয়ে খুঁজতে থাকি যে এর সাথে কে ফিট করবে, খুঁজতে থাকি। আমার ব্রেন যদিও একটু ফাস্ট চলে, অনেক বছর হোস্টেলে ছিলাম, এই কারণে সারা জীবন ইমাজিনেশনই করতে হয়েছে আমাদের। আমার একটা বয়স পর্যন্ত আমার কাজই ছিল ইমাজিনেশন করা, কারণ আমার জীবনে আমি 4 দেয়ালে বন্দি। তো এই 4 দেয়ালের মধ্যে যখন আমি অনেকদিন বন্দি থাকবো, তো আমার তো ব্রেনটা কিছু না কিছু করতে হবে। তো আমি একটা কাজই করতাম, ইমাজিন করতাম আমাকে অনেক কিছু। তো এটা আমাকে অনেক ক্ষেত্রে আমাকে উপকার করে। তো তখন আমার কথা মনে পড়লো যে
আমি এইখানে যে ক্যারেক্টারটা ভাবছি সেটা আসলে স্নিগ্ধা হতে পারে, দেখি কি হয়। আর আমাদের একটা সিনেমা করার কথা ছিল রাস্তা নামে, সেটা হয় নাই। তো ওই সময় থেকেই ওকে আমি বলছি, আমি অভিনয়টা ঠিক মতো করো, ঠিকঠাক করে শুরু করো। তখন আমাকে মনে হলো, ওই সময় হজে ছিল, তাহলে আমাদের একটু দোয়া করো, আইসেটা অডিশন দিয়ে যে অডিশন দিয়ে যাও, তা অডিশন দিতে বলছেন, মানে দ্যাট বেসিক্যালি মিন্স যে আপনি না। পরিচিত মানুষদের অডিশন না, এবং ওর ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রেই, রাইট যে আমার ক্ষেত্রে একটু বেশি ওর ছিল। ক্ষেত্রে বেশি না, আমার বেশি কম না। মানে কি হচ্ছে, তুষিতে আমি কাজ করছি, আমাদের ক্লোজ আপ কাছে গল্প হয়েছিল একটা, এর আগে একটা আরেকটা ডার্ক সাইড অফ ডার্ক সাইড অফ ঢাকা। রাইট। আমি জানি ও কি অভিনয় করে, অত কাজ আমি দেখছি। যাকে আমি দেখি নাই, আমি কাউকে বিশ্বাস করি না। আমি একটা কথা বলি, আমি সিনেমাতে আমার বাবাকেও বিশ্বাস করি না, রাইট আমাকে বিশ্বাস করাইতে হবে। রাইট। তো যাকে আমি বিশ্বাস করি না, তাকে আমাকে শেষ দিন পর্যন্ত বিশ্বাস করাইতে হবে যে তুমি এটা করতে পারবা। তো আমার ওর সাথে না, মানে আরো যারা সাথে কাজ করছিল, যারা আমি একটা কাস্টিং আছে আমাদের সিনেমাতে, যাকে আমি সুইচ করছি, মানে একটা ক্যারেক্টার ছিল, ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। এরকম আমার রেকর্ড এরকম অনেক আছে যে আমি চেঞ্জ করে দিয়েছি কাস্টিং, অথবা বলছি ভাই আমাকে মাফ করে দেন। সুরঙ্গ তো এরকম হয়েছিল, রাইট। সুরঙ্গ তো এরকম হয়েছিল, আমি নাম বলতে চাই না, অবশ্যই। যে কোনো একজন অভিনেতা চেঞ্জ হয়েছিল আর কি, কারণ উনি খুব ভালো অভিনেতা, কিন্তু আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছিল না। তো ওকে এটাই ছিল যে তুমি কিন্তু যদি পারো তাহলে এটা করতে পারবা, যদি তুমি অভিনয় না পারো, কোনো কারণে অডিশন ভালো না হয়, এবং শুটিং সেটে যায় অনেক সময় অনেক কি হয় যে অডিশন খুব ভালো দেয়, সেটে গিয়ে নার্ভাস হয়ে যায়। তো এটা দুইটা ক্ষেত্রে অনেক সময় অ্যাপ্লাই করে আমরা, যে অনেকে প্রেশার নিলে ভালো কাজ করতে পারে, অনেকে প্রেশারে আরো খারাপ করে। তো ও প্রেশারে ভালোই করছে কাজ, প্রেশার এবং বাট ওর ক্যারেক্টারটা ওরকম ছিল, তো তোমার ওর জন্য এরকম ছিল যে ওকে আটকে রাখে, বাসা থেকে বের হতে দেয় না। তো আমার মনে হয় এই ইয়েটা ওর জন্য ভালো হয়েছে। হাউ ওয়াজ শি অ্যাজ আ কো-অ্যাক্টর? দেখে এত সুন্দর এক মিষ্টি মেয়ে আমি রাফিকে, বাট ও খুবই ডেডিকেটেড ছিল, খুবই ট্রাই করছিল। যেহেতু সবারই প্রথম কাজে ইনসিকিউরিটি স্ট্রাগল থাকে, সো ওই জায়গা থেকে একটু নার্ভাস থাকে, বাট আমরা সবাই চেষ্টা করছি যে যাতে একটা কমফোর্ট এনভায়রনমেন্ট তৈরি হয়, সবাই যাতে তার ওইটা ভুলে যায়, নার্ভাসনেস বা এনিথিং, ও যাতে পারফরমেন্সটা ঠিকঠাক মতন করতে পারে। এবং শি ইজ ভেরি ডেডিকেটেড এবং খুব ভালো করছে। আপনাদের দুইজনের একসাথে সিন ছিল না, এবং কেন ছিল না এটা আমি গেস করতে পারি, কারণ অলরেডি আমরা জেনেছি যে প্রেসার কুকার ইজ আ হাইপার লিঙ্ক মুভি। একসাথে সিন ছিল না বলতে কি, মানে আমাদের ওরকম পারফরমেন্স ওরকম কিছু ছিল না। আচ্ছা, হ্যাঁ, মানে ধরে নিলাম মেজর কোনো হ্যাঁ, সিকোয়েন্স ছিল না exactly, একসাথে। হ্যাঁ। হ্যাঁ, সো হাইপার লিঙ্ক মুভি এইটাতে আসতেছে, কারণ হাইপার লিঙ্ক বলে ফেললেই আমাদের দর্শক যে বুঝে ফেলবেন যে হাইপার লিঙ্ক, মানে অনেকেই হয়তো টার্মটা জানেন না, হয়তো এই ধরনের সিনেমা দেখেছেন আগে, টার্মটা সম্বন্ধে হয়তো তারা ওয়াকিবহাল না আর কি। সো ওই দিক থেকে যেমন খুব ভালো একটা, আমি পার্সোনালি মনে করি যে উদাহরণ হতে পারে ইনা ঋতুর প্রথম দিককার সিনেমাগুলি। আই এম প্রিটি শিওর যে এখানে আপনারও ইন্সপিরেশন আমোরেস পেরোস, তারপরে 21 গ্রামস, বাবেল, এই ধরনের সিনেমাগুলো ছিল। এবং হাইপারলিঙ্ক যে আমাদের দেশে খুব একটা হয়েছে সেরকম না, মানে কাছাকাছি যদি বলি, রবিউল আলম রবির ক্যাফে ডিজাইন নামে একটা ওয়েব ফিল্ম ছিল, যেটা উইচ ওয়াজ টেকনিক্যালি আ হাইপারলিঙ্ক ফিল্ম, বাট আই গেস মেইন স্ট্রিম সিনেমায় প্রথমবারের মতো আর কি, অ্যাটলিস্ট সম্প্রতি, মানে সাম্প্রতিক সময় তো আমি মনে করতে পারি না যে, হ্যাঁ, এটাই মনে হয় হলে মুক্তি পাওয়া কোনো সিনেমা যেটা হাইপারলিঙ্ক ফিল্ম হতে যাচ্ছে। সো ওয়াই আ হাইপারলিঙ্ক ফিল্ম ভাই? মানে কি আমি শিওর আপনার অনেক গল্প আছে আমি জানি, বাট মানে এইবার এটা ফিল করলেন কেন যে এই হাইপারলিঙ্ক গল্পটা আপনি বলতে চান এবার? আমি শিওর যে উইনারি তো আপনার অনেক দিনেরই ইন্সপিরেশন, বাট এইবার কেন ফিল হলো এটা? এবার কেন ফিল না, মানে আমার যে প্রসেসটা দিয়ে আমি সিনেমা বানাই, আমার যে গল্পটা আমাকে অনেকদিন ধরে ঘুমাইতে দেয় না, অনেকদিন ধরে আমাকে প্রেশার দিতে থাকে যে এই গল্পটা বানাইতে হবে, তখন আমি সেই গল্পটা বানাই। তো আমার কিছু বন্ধু বান্ধব আছে, আমি শেয়ার করি গল্প, প্লিজ। আমার কাছে মানুষের কাছে গল্প শেয়ার করি আমি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটার শুরুটা হয়েছিল আন্ধারে রিহার্সেলের সময়। আচ্ছা, আমরা আন্ধারে রিহার্সেল করতেছিলাম, আমি, তুষি, আমার দোকান। তো একদিন রিহার্সেল শেষে ওকে বললাম একটা গল্প শোনাই, দেখো তো কেমন। আচ্ছা, কারণ ও আমার বন্ধু, ও আমার অনেক গল্প জানে, এটা রিস্ক আর কি, আমার জীবনের অনেক ইম্পর্টেন্ট গল্প জানে, রাইট। মাঝে থ্রেটও দেয়, ওইটা কিন্তু আমি করবো, আর কেউ যেন না করে। ও গড, আর এটা ফান, এগুলো ফান বলতে বলেন না, আমি জানি এটা কতটুকু ফান, আমার আইডিয়া আছে। কিন্তু ইন্টারভিউতে যেরকম সেরকম না, দর্শকরা তাই না? অনেক এরকম না, খুব থ্রেট দিতে পারে। তো ওকে আমি গল্পটা শুনাইলাম, গল্প শুনলাম, তুমি এটা বানাচ্ছ না কেন? আচ্ছা, এটা বানাবো, মানে এটা আমার একটা জিনিসটা অনেকদিন ধরে ভাবতেছি, এটা আমি বানাবো। তোমার এটা বানানো উচিত রাফি, এই গল্পটা।
তো কি হয়, নিজে নিজে একটা জিনিস ভাবতেছিলাম, আর একটা মানুষ যখন ই করে হ্যাঁ, তখন হ্যাঁ। আরেকটু ওই সাহসটা দেয় তখন মনে হয়। সাহসটা দেয়। তারপর আমার মনে হলো তাণ্ডবের পরে, তাণ্ডব করার পর আমার একটা জিনিস মনে হলো, আমি আমেরিকাতে ছিলাম, তাণ্ডবের শো ছিল ওখানে, তো একা একা ছিলাম, আমি একাই যাই দেশে বাইরে, আমার ভালো লাগে মনে হয় সিনেমা রিলিজের পরে। ওখানে আমার মনে হচ্ছিল যে আমি যা বানাতে আসছিলাম, মানে আমার স্বপ্নের ডিরেক্টর তো একটা স্বপ্ন থাকে, আমার স্বপ্ন ছিল তারেক মাসুদ। তারেক মাসুদ আমার ওস্তাদ ছিল, ওনাকে দেখে আমি সিনেমা বানানো শিখেছি এবং সিনেমা বানাবো এটা ভাবতে পারছি আর কি, যে একটা মাদ্রাসার স্টুডেন্ট সিনেমা বানাবে, তারেক মাসুদ দেখে আমি বুঝতে পারছি, কারণ উনি মাদ্রাসায় পড়ছে। ওটা মাটির ময়না ছিল আমার প্রথম মানে ঠিকঠাক সিনেমা দেখে। এর আগে বড় সিনেমা দেখছি, কিন্তু সিনেমার মধ্যে যে ঢুকে সিনেমা দেখা ছিল মাটির ময়না, ওটার সাথে আমার লাইফে অনেক কিছু মিলে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল যে পরাণ থেকে অনেক বড় বক্স অফিস হিট সুরঙ্গ, সুরঙ্গ থেকে আরো বেশি হিট তুফান, তুফান থেকে আরো বেশি হিট তাণ্ডব। তো আমার জীবনটাই অঙ্কই চলে যাচ্ছে, লুপে পড়ে যাচ্ছিলাম আসলে। আমার মনে হচ্ছিল যে এবার আরো বড় ছবি বানাতে হবে। বাট যদিও এই সবগুলো সিনেমা প্ল্যান ছিল, আমার একটা নিজের জীবনে একটা প্ল্যান, আমি একটু পরিকল্পনা মাফিক আগাই, আমার জীবনটা একটু গোছানো। বিশেষ করে আমার সিনেমার জীবনটা অনেক বেশি গোছানো। আমি জানি আমি 2027 সালে কোন সিনেমাটা বানাবো, আমি এটার জন্য এখনো প্রিপারেশন নিচ্ছি যে আমি কিভাবে করব, এবং আমার একটা টার্গেট আছে, আমি আসলে কোথায় যেতে চাই। তার প্রত্যেক সিনেমায় আমার জানি, কিন্তু আমার মনে হচ্ছে যে ঠিক আছে, এখন আমার সময় হয়েছে, আমার অডিয়েন্স আমি রেডি করেছি, পরাণ থেকে একটা অডিয়েন্স তৈরি করেছি, সুরঙ্গ থেকে একটু বেড়েছে, তুফানে আরেকটু বড় হয়েছে, তাণ্ডবে এটা আরেকটু বড় হয়েছে। এবার আমি তাদেরকে, আমি যে সিনেমাগুলো বানাতে চাই সেই সিনেমাগুলো তাকে আমার বানাইতে হবে। তো ওর ওই দিন গল্প শুনে বলাটাতে আমার কি মনে হচ্ছে যে হ্যাঁ, আমি ভাবছিলাম আমি এটা শুরু করব, তখন মনে হচ্ছিল এটা আমার হাই টাইম, এখন আমি এটা বানাবো এবং এটা আমি প্রথম প্রডিউস করবো এই সিনেমাটা। আমি চাই না কোন প্রডিউসারকে আমি যা বলবো, কারণ আমার প্রডিউসার কি হয় যে আফি এবার লাইট বড় সিনেমা বানায়। তা আমি সবসময় আমি আমার টিমকেও বলি যে এক্সপেরিমেন্ট যখন আমি করবো, এক্সপেরিমেন্ট নিজের টাকা করা ভালো, মানুষটাকে এক্সপেরিমেন্ট থাকে। আমি এক্সপেরিমেন্ট যেহেতু করতেছি, এবার তখন আমি বলতে পারবো যে ভাই আমি করছি, আমি আরো বেশি ওন করবো জিনিসটাকে। এবং এই জন্যই আমি তারেক মাসুদ আমার এত পছন্দ ডিরেক্টর, যাকে দেখে আমি আসলে সিনেমা বানানো শিখছি। এই প্রথম এই সিনেমাতে আমি তাকে কিন্তু উৎসর্গ করছি। আমি কিন্তু প্রথম সিনেমা তাকে উৎসর্গ করি নাই, কোন শর্ট ফিল্ম করি নাই, কোন ওটিটি করি নাই। তো এটা একটা রিজন আছে যে কেন আমি আসলে প্রেসার কুকারই আসলে উৎসর্গ করলাম আর কি। তো তখন আমার মনে হলো যে এই ছবিটা বানানো উচিত, এবং আমার মাথায় অনেক গল্প আসে, নর্মালি গল্প আসে থাকে। তো এই গল্পটা যখন আসছে তখন এটা হাইপারলিঙ্ক হিসাবেই আমার মাথায় আসছে। আর যেহেতু সিনেমা হলে এরকম সিনেমা হয় নাই এবং আমি চ্যালেঞ্জটা নিতে চাই, আর আমার মনে হচ্ছিল যে আমি এমন একটা গল্প করি যেই গল্পটা মানে এটাকে কি বলবো, ক্রিটিক্যালিও মানুষ পছন্দ করবে, যেটা অলরেডি আমাদের পোস্টার ট্রেইলারে হচ্ছে, এবং সিনেমা হলে ব্যবসা করবে। আমাদের দেশে কি হচ্ছে, স্বাধীন সিনেমার দুটো ভাগ হয়ে গেছে, একদল বানাচ্ছে কমার্শিয়াল, একদল বানাচ্ছে আর্ট হাউস। যদি আমি এটা বিশ্বাস করি সিনেমা মানে ভালো সিনেমা, আমি দর্শকের পয়েন্ট অফ ভিউ বলছি। আগেই দর্শক বলছে এই ছবি চলবে না, প্রডিউসাররা আগেই বলছে এটা চলবে না, ওটিটিরা আগেই বলছে এটা চলবে না। আপনি যত ওটিটি দেখেন, আপনি নিজেই ওটিটি করছেন, সবগুলা খুবই স্টার ড্রিভেন হয়ে যাচ্ছে। নতুন একটা ডিরেক্টর যারা তো কানেকশন নাই, ধরেন আপনার মতো, মানে আপনি তো চাইলে অনেকে এখন পাচ্ছেন, যে পাবে না সে আসলে কি করবে? সে হয়তো একজন তুষিকে পাইছে, ভালো অভিনেত্রী, একটা সুপারস্টার পাইছে, তো তাকে বলা হচ্ছে আরো 2-3 জন সুপারস্টার লাগবে, এটা নায়ক না হলে আসলে এটা জমতেছে না, তো ওকে আবার মিলাইতে হচ্ছে। তো একটা ডিরেক্টর তার স্বাধীন থাকতে হবে, তার যদি মনে হয় যে কোনো কাউকে নিয়ে সিনেমা বানানো, তারেক মাসুদের রানওয়ে সিনেমা নায়ককে আসলে ওই ছেলেটা নর্মাল, কিন্তু মাটি মারা সিনেমার নায়ককে। তো ওইটা আমার মনে হয়েছে যে আমি এই সিনেমাটা বানাবো। আমি সবাইকে এটা বলছি, এই সিনেমাটা ডিরেক্টরদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সিনেমা, যে এই সিনেমাটা যখন ওয়ার্ক করবে তখন কি হবে, প্রডিউসাররা ভাববে আচ্ছা সবসময় সিনেমা আসলে ওরকম সিনেমা মানে স্টার ড্রিভেন না নিলেও হবে। এবং আমাদের দেশে একটা রীতি আছে যে নারী কেন্দ্রিক সিনেমা বা নারী ডোমিনেটিং সিনেমা নাকি চলে না। তো নিলাম চ্যালেঞ্জ, আমি দেখেন চলে দেখি চলে কিনা। এবং এখন জীবন চ্যালেঞ্জ নিয়ে তো আসলাম, এখন সিনেমা আলহামদুলিল্লাহ কোনটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মানুষ দেখেছে। হিট এভাবে বলতে চাই না, একটা সিনেমা তখনই হিট হয় যখন মানুষ দেখে। তো এখন পর্যন্ত আমার সব সিনেমা মানুষ দেখেছে বলেই হিট হয়েছে। আমি বিশ্বাস করি মানুষের টেস্ট চেঞ্জ হয়ে গেছে, মানুষ এখন একই মারামারি কাটাকাটি এগুলো দেখতে চায় না। সেই কারণে আমার এই সিনেমাটা আমি এখন শুরু করলাম, এবং সত্যি সত্যি বানানোর পর মনে হচ্ছে যে এটা আমার লাইফের সবচেয়ে ঠিক ডিসিশন হয়েছে, যে এই ঠিক টাইমে আমি ঠিক ডিসিশন নিয়েছেন। এই আপনার কি মনে হয়?
আপনি তো ইন্ডাস্ট্রি মানুষ, অ্যাজ এ রাইটার, যে যদিও আমার সিনেমা দেখেন না, যতটুকু আপনি মার্কেটিং, যতটুকু ট্রেলার দেখছেন, যে রায়হান রাফি এর আগে সিনেমা ছিল তাণ্ডব, বিরাট বড় মারামারি কাটাকাটি হুলুস, এর আগে ছিল তুফান, আরো দুষ্টু কুকি, লাগে উড়াদুরা, আমি বলছি কাট, এর আগে ছিল সুরঙ্গ, হঠাৎ করে এরকম একটা পোস্টার, এরকম একটা ট্রেলার যেখানে ডিফারেন্ট টাইপের কাটিং, আপনার কাছে এজ এ ফিল্ম মেকার কি ফিল হইছে? আমার কাছে ফিল হচ্ছে আমি ফার্স্ট অফ অল আপনাকে চিনছি অ্যাজ আ ভিউয়ার। আমি যখন আপনার কাজ প্রথম দিকে দেখছি তখন আমি একদমই নিউ কামার এখানে, মানে আমার ওই রকম আন্ডারস্ট্যান্ডিং হয়ও নাই যে বিহাইন্ড দ্য সিন সবকিছু কিভাবে কাজ করে। সো আমি যখন দেখছি যে আপনি বড় পর্দার জন্য যখন বানাইছেন, মানে ছোট পর্দার কাজগুলো একটা বলা যায় কমনঅ্যালিটি ছিল যে ওকে এটা রায়হান রাফির কাজ, আমি দেখেই বুঝতে পারি। সো বড় পর্দার জন্য প্রথম যখন দেখতে গেছি আমি পরান বড় পর্দা দেখার সুযোগ পাইনি, বাট অবভিয়াসলি ওইটা এত মানুষ দেখছে আমার মানে ধারণা সম্বন্ধে আমার ধারণা কম ছিল না, আমি বুঝতে পারছি ওটা কি ধরনের সিনেমা। কিন্তু আমি প্রথম বড় পর্দায় আপনার কাজ দেখছি সুড়ঙ্গ। সো সুড়ঙ্গ দেখার পরে সুড়ঙ্গ দেখলাম দ্যাট ওয়াজ এ রায়হান রাফি ওয়ার্ক। আমি বুঝতে পারছি ফ্রম অ্যান ক্যারেক্টারগুলো যেগুলো ছিল সুড়ঙ্গতে, সেখানে আমি বুঝতেই পারছি যে এখানে রায়হান রাফি ডিএনএ আছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সেখান থেকে আমি পরে যখন তুফান দেখছি, উইচ রিয়েলি সারপ্রাইজড মি, কারণ ওইখানে আমার কাছে আমার সিনেমাটা আমার এখন পর্যন্ত আপনার সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে তুফান, বাট এটা সত্য আমার কাছে মনে হচ্ছে যে ওকে এখানে মনে হয় রায়হান রাফির ডিএনএ একটু কম আছে, মানে আমি একদমই পার্সোনাল প্রেফারেন্স থেকে বলতেছি। সো তারপরে তাণ্ডবে আরো এক ধাপ আগানো, ওইখানে রায়হান রাফির ডিএনএ আছে ঠিকই, বাট এত নতুন একটা জনরা, ইটস বেসিক্যালি আ হস্টেজ সিচুয়েশন। এটা তো আমাদের মেইন স্ট্রিমে কয়টা সিনেমা এরকম হচ্ছে, হয় নাই তো। কিন্তু আমি একটা ক্লিয়ার ডিভিশন দেখতে পাচ্ছিলাম যে আপনি স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো যেগুলো করেন এবং বড় পর্দার জন্য যেগুলো করেন, দুইটার মধ্যে একটা ডিস্টিংশন আছে বলে মনে হচ্ছিল আমার কাছে। এই প্রথম প্রেসার কুকারের পোস্টার আর ট্রেলার দেখে আমার কাছে মনে হচ্ছে যে আপনি সেই ডিস্টিংশন যে লাইন ছিল ওগুলো ব্লার্ড করে দিয়েছেন একদম। মানে আমি পিওর রায়হান রাফি ফিল্ম দেখতেছি, আবার একই সাথে মনে হচ্ছে যে এটা তো বড় পর্দায় গিয়ে দেখা উচিত। মানে ট্রেলারটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে না, এটা তো বড় পর্দায় গিয়ে, স্পেশালি তুষি আপুর যে শটটা ছিল, ভেরি মাচ লাইক ডার্ক নাইটের জোকার যেরকম ভাবে বের হয়ে আছে ওরকম ভাবে ওই যে গাড়ি থেকে মাথা বের করে যে শটটা আছে, ওকে দিস আই ওয়ান্ট টু সি দিস অন দ্য বিগ স্ক্রিন। আমার কাছে মনে হয়েছে, এবং আমি প্রিটি শিওর আশপাশে যেরকম ঝড় তুলছে ওটা মানে পুরা ট্রেলারটাই সোশ্যাল মিডিয়াতে, আমি প্রিটি শিওর মানুষজনের সেটাই মনে হচ্ছে যে এটা বড় পর্দায় গিয়ে দেখা উচিত, উইচ ইজ এ রিয়ার থিং। মানে এরকম স্টোরি ড্রিভেন একটা জিনিস ক্লিয়ারলি, মানে আপনার ট্রেলারটাতে তো ঠিক মতো কারো চেহারা দেখাও যায় না, এত অল্প সময়ের জন্য থাকে, এবং সাউন্ড ডিজাইনটা এরকম এত ইউনিক একটা সাউন্ড ডিজাইন। সো এটা যে আবার বড় পর্দায় দেখতে ইচ্ছা করবে, এই ভাবনা জাগানোটা তো কিন্তু আমার মনে হয় ওই জায়গায় আপনি এখন পর্যন্ত সাকসেসফুল। বাকিটা সিনেমা হলে গিয়ে দেখে বুঝতে পারবো। আমি যে জিনিসটা করে ট্রাই করছি স্বাধীন, আমি আমার জনরা সুইচ করছি। হ্যাঁ, এটা ক্লিয়ার। সিনেমাতে আমি জনরা সুইচ করছি। প্রথম ছিল একটা ফোকাস ছিল, তারপর সিনেমা ছিল পলিটিক্যাল ড্রামা, তারপর আমি করলাম স্পোর্টস ড্রামা, এরপর আমি করলাম পরাণ, একটু ডার্ক রোমান্টিক ড্রামা, এবার আমি সুরঙ্গ করলাম, এটা একটা রিয়েল স্টোরিকে আমি একটা রোমান্টিক ফাঁদে ফেললাম, এবার আমি একটা গডফাদার টাইপের সিনেমা করলাম তুফান, একদম। এবার তাণ্ডব। আমি যে জিনিসটা করার ট্রাই করি না কখনো, আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই করে আর কি, অনেকেই করে এটা, যে একবার যখন যেটা হিট হয় সেটা রিপিট করতে হবে, ফর্মুলাটা ধরে না, ফর্মুলা ধরে যে এটা হিট, এটা আমার রিপিট করতে হবে, এটাই আমার করতে হবে আবার। যেমন যারা 2 বানালে, যেমন আমি এখন 2 বানাইনি, আমার ইচ্ছা হয় না 2 বানাতে, যখন আমার ইচ্ছা হবে তখন আমি 2 বানাবো, কিন্তু আমি রিপিট করিনি আমার কোনো কিছু না, এটা ক্লিয়ার। এটা চেষ্টা করছি। এখন কোন সিনেমা, যেমন আমি খুব অবাক হই এটা শুনলে, কারো তুফান খুব পছন্দের, হ্যাঁ, তারা আবার যেমন আমার একটা আরেকজন ক্রিটিক বন্ধু আছে, আমার সিনেমা শুরু থেকে দেখে, ওই যে নাজমুল সাকিব, ওর কথা শুনি, ও আমাকে অনেক সময় সমালোচনা করে, ও তাণ্ডব দেখে উড়ে গেছে। এক্স্যাক্টলি, কিন্তু তুফান একদম ভালো লাগে, একদম ভালো লাগে না। আমি এটা খুবই অবাক হইছি অনেকের কাছ থেকে শুনে। বাট এটা আমার ভালো লাগে, তার সিনেমা তো এরকমই, এটা আর্টের মতো, একই আর্ট কারো খুব ভালো লাগবে আর কারো ভালো লাগবে না। এটা আমি খুব এনজয় করি, বাট আমি শুনতে পছন্দ করি। এটা আমি আমার ওস্তাদের কাছে শিখছি, তারেক মাসুদের কাছে শিখছি। আমরা অনেকে সমালোচনা নিতে পারি না, খারাপ বললে তুমি বুঝো নাই, কিন্তু ওনাকে আমি দেখছি, উনি সিনেমা শেষ করার পর সেশন রাখতো, আমাকে সমালোচনা করে। আমার মনে ডিরেক্টরদের এটা এই প্র্যাকটিস থাকা উচিত সবারই। আমি আমার
পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে সৈয়দ আহমেদ শওকী কারাগার নামে একটা সিরিজ বানিয়েছিলেন, যে সবাই জানেন। সো কারাগার পার্ট 2-তে মানে অডিয়েন্সের অনেক প্রত্যাশা মিটে নাই, এরকম একটা কথা শোনা গেছিল। তো উনারা একটা সেশনের আয়োজন করেছিলেন যেখানে অডিয়েন্স পার্সপেক্টিভ জানতে চাওয়া হবে আর কি। আমি ওইখানে একটু ডিসহার্টেন্ড হয়েছিলাম যে ওইটা খুব বেশি মানুষ অ্যাটেন্ডও করে নাই, বা আবার মানুষজন ওটাকে খুব একটা ভালো চোখেও দেখে নাই। মানে আমি সোশ্যাল মিডিয়াতে দেখে আমার খুব অবাক লাগছে যে একজন মানুষ নিজের ক্রিটিসিজম শুনতে চাচ্ছে বা নিজের কাজের ক্রিটিসিজম শুনতে চাচ্ছে, এইটা আবার মানুষজন ভালো চোখে দেখে নাই। মনে করছে যে ও আচ্ছা খারাপ হয়েছে দেখে এখন ওইটাকেও মার্কেটিং করে জানাইতে হবে মানুষজনকে যে আমি তো ভাই ভালোই বানাই, এবার একটা খারাপ বানায় ফেলছি, এরকম একটা মানুষজন এত সিনিক্যাল হয়ে যায় মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে। ওইটা খুব ডিসহার্টেনিং লাগছে আমার। কিন্তু আমি আপনার অন্যান্য ইন্টারভিউতেও দেখছি যে আপনি এই তারক মাসুদের কথা বলেন যে উনি সমালোচনা নেয়ার জন্য এই যে পরবর্তীতে সেশন রাখা, মানুষের কাছ থেকে জানতে চাও, এবং আপনি নিজেও এটা সৈয়দ নাজমুস সাকিবের প্রসঙ্গ আসাতে খুব ভালোই হলো। আমি ওই সময়ও তুফান দেখে আমার খুবই অবাক, দেখার পরে মানুষের রিয়াকশন শুনে খুবই অবাক হয়েছিলাম আমি যে এটা ভালো লাগে নাই কেন। আসলে আমি ওকে আই গেট যে হয়তো খুব বেশি আপনার সিগনেচার দেখতে চাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেটাই যদি হয় তাহলে আপনি কেন বানাবেন? আমাকে অবাক লাগে আপনি বানাবেন কেন? ঈদের প্রথম দিন হলে যাই, হ্যাঁ হ্যাঁ দেখি মানুষ আমার সিনেমা দেখতে কেন আসে, মানে এত মানুষ। মানে আমি কিন্তু আমার একটা দর্শক খুব কমন, প্রথম 3 দিনের হ্যাঁ হ্যাঁ দর্শক আমি চিনি। রাইট। কেন চিনি? কারণ আমার সাথে প্রতি বছর দেখা হচ্ছে, তো মানে হ্যাঁ চেহারা খুব চিনা, মানে আমাদের চেহারা দেখে আমি বুঝতে পারি যে এরা আমার সিনেমা দেখতে আসছে। মানে এরকম কমন, কারণ ঈদের দিন যারা সিনেমা দেখে একটু পাগলই বলতে হয়। রাইট। ফ্যামিলিকে টাইম না দিয়ে ঈদের দিন সকাল 11টা সিনেমা দেখতে চলে কেন গেছে। দেখতে গেছে? হ্যাঁ ঈদের দিন 11টা, এবং এই টিকিট কাটতে হয় আগের দিন। আমি পাগলামি করছিলাম সুরঙ্গতে, ঈদের দিন সকাল 11টার দিকে আমি চলে গেছিলাম। আমি খুবই মনোযোগ দিয়ে গেছি, কারণ আই ওয়ান্টেড টু ডু ইট, যে আমি বড় পর্দার জন্য কিছু করতে চাই। ওই চাওয়া থেকে আমরা যে কাজটা করছিলাম, যে এখানে সফল আমরা, আমাদের সিনেমাতে কি হচ্ছিল, আমাদের বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি খুব বড় ছিল। বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি প্রোডাকশন ডিজাইন ভালো, বিজ্ঞাপন ইন্ডাস্ট্রির সিনেমাটোগ্রাফি খুব ভালো, সিনেমা ভালো। যারা বিজ্ঞাপন থেকে সিনেমা বানায় অনেকদিন পর পর, কিন্তু রেগুলার সিনেমা যারা বানায় ওরা খুব তাড়াতাড়ি করে সিনেমা বানায় ফেলে। এবং বিজ্ঞাপনের যারা ভালো টেকনিশিয়ান তাদেরকে সিনেমাতে ঢুকানো যাচ্ছিল না। তারা যখন সিনেমা করছিল তাদেরকে বলা হচ্ছিল যে ভাই একটু করে দাও, টাকা পয়সা নাই। একটা সুরঙ্গ থেকে আমরা সিনেমাতে প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে এখানে আমরা খরচ করা শুরু করছি, ওই যে বিল্ডিং বাড়ি বানানো, সুরঙ্গ বানানো। এখন এটা আস্তে আস্তে করে আরো ভালো শুরু হয়েছে, এটা আমার কাছে ভালো লাগে। হ্যাঁ এটা দারুণ ব্যাপার, স্পেশালি সুরঙ্গতে যে সেই এন্ডলেস সুরঙ্গর যে শটটা, আই ওয়াজ অ্যামেজড যে কি ব্যাপার, এটা কিভাবে এত টাকা কই পাইলো। মানে আমার কাছে এরকম লাগতেছে, আমি তো রিসোর্সেস সম্বন্ধে জানি, এই জায়গা কই পাইলো, এটা সিজিআই বানাইছে, আমি কনফিউজড হয়ে গেছিলাম। আমার সুরঙ্গ অনেক পছন্দের ছবি। আমিও পার্সোনালি, যদিও তুফান আমার খুব ভালো লাগছে, সুরঙ্গ অনেক কারণে বলতে চাই স্বাধীন যে প্রেসার কুকার নিয়ে যে আমাকে বলা হয় আমি কেন বানাইছি বা যেটাই হোক, অনেক কথা বলা যাবে, বাট আমি অনেক এনজয় করছি বানায়। মানে আমি অনেক শান্তি পেয়েছি। একটা ডিরেক্টর সিনেমা বানায় শান্তি পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। মানে আমার সিনেমা অনেক হিট হবে, অনেক হিটের মজা পেয়ে গেছি, ব্যাক টু ব্যাক 5 বার। এর থেকে বেশি হিটের মজা পাওয়া কিছু নাই। না আরো হিট এমন একটা জিনিস, মানুষ আরো চাবে, তো চাহিদা তো শেষ নাই। কিন্তু আমি এটা এনজয় করে ফেলছি অলরেডি। এখন আমি এনজয় করতে চাই শান্তি। এখন শান্তির সাথে সাথে সিনেমা হিট হয় আলহামদুলিল্লাহ, হিট না হলে আবারও এরকম সিনেমা বানাবো, এরপর আবারও বানাবো, দর্শক যদি পছন্দ না করে তাও বানাবো। বাট বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে এই ধরনের সিনেমা এস্টাবলিশ করে ছাড়বো। কমার্শিয়াল সিনেমা বলতে কিছু নাই, সবই আর্ট ফিল্ম। তো সে আপনার কাছে আসতে চাই, আপনার ফিল্মোগ্রাফি নিয়ে মানুষের প্রচন্ড আগ্রহ, যে আপনি এত বেছে বেছে কাজ করেন, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কিভাবে কাজ করতে পারেন। মানে এই যে বড় বড় গ্যাপ নিয়ে সিনেমা করা, অবশ্যই সেটা আমরা রিসেন্ট সময় জানতে পেরেছি যে সেটা আসলে সত্য না অতটা, কারণ আপনি কাজ করছেন, ওগুলো রিলিজ পাওয়ার আসলে ডেটগুলো লম্বা লম্বা ফাঁকে হওয়ায় আপনার চেহারা মানুষজন কম দেখতেছে। এই যে ফিল্মোগ্রাফিতে একটার পর একটা আপনি শুরু করলেন আইসক্রিম দিয়ে, তারপরে হাওয়া আসলো, হাওয়া নিয়ে তো কিছু বলার নাই, তারপরে এখন জানতে পেরেছি আপনার একটা সিনেমা শুট হয়েছে রাফি ভাইয়ের সাথে আন্ধার, এবং পরপর করে ফেললেন প্রেসার কুকার। প্রেসার কুকারটা আমরা হাওয়ার পরে প্রথমবারের মতো আপনাকে বড় স্ক্রিনে দেখতে পাবো, যদিও এর মাঝে আপনার রটারড্যামে চলে যাওয়া মেজবাহ রহমান সুমন ভাইয়ের রোহিত শুট করা হয়ে গেছে, এবং এটা তো রটারড্যামের মেইন কম্পিটিশনে চলে গেছিলো, রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে। সো এই যে স্ক্রিপ্ট চয়েসে, মানে অবশ্যই মানুষের কাছে মনে হচ্ছে যে আপনার স্ক্রিপ্ট চয়েস অনেক বেশি সিলেক্টিভ অ্যান্ড ইউ আর ভেরি মাচ অ্যাওয়্যার অফ দ্য কন্টেন্ট বিফোর ইউ গেট অন বোর্ড। এটাই কি রিয়েলিটি নাকি
গোটা ঘটনাটা পুরো অর্গানিক, এটা একটু বলেন। আমি একটু লিডিং কোয়েশ্চেনই করলাম। ও আচ্ছা, আমি আরেকটা কাজ করছি, এটা বলতে চাই, এটা হচ্ছে আব্দুল মোহাম্মদ সাদের সাথে, যেটা আমার খুব প্রিয় কাজ। কেন বলতেছেন? আব্দুল্লাহ মোহাম্মদ সাদ ভাই তো কাউকে জানাইতে দিতে চান না না। না, এটা জানানোর আগে যেটা জানতে হবে এখন। So, আপনি ওইটা- জানেন আমি 6 বছর ধরে আছি, আমি কখনো ওনার সাথে দেখা করার সৌভাগ্য অর্জন তাই করতে পারি না। দেখেন, হ্যাঁ হ্যাঁ উনি মানুষটাই এরকম, হ্যাঁ। আসলে দেখা হওয়া। আচ্ছা, ওনার ওটা কি কাজ ছিল ওটা? ওইটা অ্যানি নামের একটা কাজ, একটা ও থ্যাংক series। ইউ আমাদের জানানোর জন্য। হ্যাঁ, ওইটা আমার খুব প্রিয় কাজ, বাট এটা আমি ওয়েট করছি এটা কবে আসবে। আমরা সবাই ওয়েট করতেছি, আমরা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের আপনি- নেক্সট কাজ দেখার জন্য। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে অর্গানিক বলতে কি এরকম না যেটা হুট করে হয়ে গেছে। হ্যাঁ মানে এটা থট আউট ছিল না অনেক বেশি। আমি ছোটবেলা থেকে আমি একটা জায়গাতেই মনে হয় মানে ভালো লাগা খুঁজে পাইছি, সেটা হচ্ছে অভিনয়। মানে আমি তো জানতাম না যে আমি অ্যাক্টর হব, বাট আমার একটা ইচ্ছা ছিল, যেহেতু আমাদের একটা কালচারাল ফ্যামিলি ছিল। বাট সামহাও আমার কাছে ছোটবেলায় মনে হতো যে অ্যাক্টিংটা আমি আসলে এটা, তখন তো এত কিছু বুঝি না, মানে আমি আসলে অ্যাক্টিংটা প্যাশনের জায়গা থেকে করতে চাই, যে আমার করে ভালো লাগবে। এটা আমার কাছে যদি মনে হয় ডিউটি বা জব, ওইটা চাই নাই। যেটা আসলে আমি যতদূর মনে হয় যে নাটক যারা রেগুলার করেন তাদের এক ধরনের প্রতিদিন সেটে যেতে হবে, আসতে হবে। সো এটা আমার কাছে একটা প্রেশার ফিল হলো যে এভাবে আসলে করতে চাই নাই। আর চেয়েছি হচ্ছে যে আসলে অভিনেত্রী যদি হতে পারি তাহলে মানে ছোটবেলায় ঘুরে গেছে, ভালো লাগবে। আমি আসলে নিজেকে যদি অ্যাক্টর হিসেবে আমি হতে পারি আর কি। তো ওই জায়গা থেকে ভালো ক্যারেক্টার খোঁজার এক ধরনের চেষ্টা, অপেক্ষা ছিল। সেটা অনেক দিন ধরেই অপেক্ষা, এখনো অপেক্ষা চলছে। কিন্তু এখন একটা সুবিধা হচ্ছে যে এখন আমার কাছে হয়তো ভালো ক্যারেক্টার বা ভালো, আমি যাদের সাথে কাজ করতে চাই তারা আমাকে এখন অফার করে এবং ভালো চরিত্রের জন্য বলে। এটা একটা সৌভাগ্য আমার হয়েছে, বাট এটার জন্য একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে আমার। কারণ আমি আসলে শুরুতে তো অনেক কাজই আসে, কিন্তু আমি ওইটা চাই নাই যে শুধুমাত্র একজন মেল অ্যাক্টরের ফিমেল, মানে আমি শুধুমাত্র নায়িকা চরিত্রটা করে আমার এখানে পারফরমেন্সে কিছু থাকবে না ওই অর্থে, ওরকম কাজ করতে চাই নাই। আর তখন তার ওটিটি ছিল না, হয় নাটক করতে হবে আর না হলে সিনেমা, আর বেটার সিনেমা তো খুবই রেয়ার হতো। এখন যেমন হচ্ছে সেটা তো শুরুতে ছিল না, আর ওটিটিও আসবে সেটাও আমি জানি না। সো আইসক্রিমের পর আমি একটা গ্যাপ নিয়ে পড়াশোনা শেষ করি এবং আমি ওয়েট করি গুড স্ক্রিপ্ট, এবং অ্যাক্টিংটা যে আমি পারি না এটা আইসক্রিম করার পর আমি বুঝছি। ও ফ্যান্টাস্টিক। দেন আমার মনে হয়েছে যে অভিনয়টা তো জানতে হবে, বুঝতে হবে, বা আমি প্রিপেয়ারটা হব, ওইটা ভাবছিলাম, কিন্তু আমি জানি না দ্য প্রসেসটা কি। তো সামহাও ওই সময় অনেকগুলো কমার্শিয়াল ফিল্ম নিয়ে আমার সাথে কথা হচ্ছিল, বাট সামহাও তখন হাওয়ার জন্য অডিশনের জন্য আসে, এবং হাওয়া যখন করি তখন আমি রিয়েলাইজ যে অ্যাক্টর লাইফ কি, এবং একটা বড় গ্রুমিংয়ে আমি ছিলাম, এবং তারপরে আসলে আমার অ্যাক্টর জার্নি শুরু ওইখান থেকে, এবং আমি থিয়েটার করি লটস অফ এই সেই। হাওয়ার রিলিজের পরেও তো আমি আসলে 1 বছর ওয়েট করছি ফর গুড স্ক্রিপ্ট, প্রচুর কাজ আসতেছিল, বাট আমি যেরকম ক্যারেক্টার মানে আসলে একটা স্পার্ক হয় ওইটা হচ্ছিল না। দেন তারপরে কিন্তু আমি কাজ করেই গেছি, কিন্তু আমি পার্সোনালি যেরকম আমার অনেক বেশি জানাতে বা অনেক বেশি পিআর এগুলো খুব একটা ভালো লাগে না। তো ওই জায়গা থেকে আমি যখন কাজ করি তখন আমি শুধু ওইটাই করি। সো এই কারণে মানুষ ভাবছে যে হাওয়ার পর তুষি হাওয়া হয়ে গেছে, এন্ড এটা আমার ভালো লাগছে, কারণ হাওয়া হলে আমি এই কাজগুলো করলাম কখন আসলে সেই প্রেসার থেকে আপনি প্রেসার কুকার করলেন। এবং আমার মনে হয় সবকিছু একটা রাইট টাইম আসছে। সো আমার মনে হয় যে আমার যেভাবে আগাচ্ছে বা হচ্ছে সেটা আমার কাছে মনে হয় ঠিক আছে, ওকে ফাইন, আমি এটাতে হ্যাপি, মানে আমার কোনো রাশও নাই না, আমি জাস্ট আমার কাজটা এনজয় করতেছি কিনা এবং ঠিকঠাক মতো করতে পারতেছি কিনা এটা ইম্পর্টেন্ট। সো ওইটা তো আনন্দ তো পাচ্ছি। এবং এখন তো সবাই যেটা বলে তুই 1 বছর কাজ করলে 3 বছর খবর থাকে না, এটা না তো, আমি তো অনেকগুলো সিনেমা করে ফেললাম, এখনো কোনোটা রিলিজ পায় নাই, প্রথম পেতে যাচ্ছে প্রেসার কুকার। এবং কেমন লাগে যখন দেখেন যে রিলিজ পাইছে একটা হাওয়া, এরপরে রোহিত রিলিজ পায় নাই, এখনো আন্ধার এখনো রিলিজ পায় নাই, মানে ওটা পেতে অনেক সময় লাগবে আমি জানি, পোস্ট প্রোডাকশন। প্রেসার কুকার এখনো পায় নাই, খুবই শীঘ্রই পাচ্ছে। কিন্তু এগুলো প্রমোশনাল ম্যাটেরিয়াল দেখি যে মানুষজন উড়ে যাচ্ছে, মানে আন্ধার এখনো প্রমোশনাল কিছু দেখিনি আমরা, বাট দ্য কনসেপ্ট বা দ্য আইডিয়া এটা শুনেই কিন্তু মানুষজন অধীর আগ্রহে বসে আছে। প্লাস রায়হান রাফি ভাই বানাইছেন, তো স্বাভাবিকভাবে মানুষের আগ্রহ থাকবে, এবং আরো অনেক কিছুই আছে ওটার সাথে। এটা ভাবতে কেমন লাগে? এটা কি আলাদা প্রেসার ফিল করেন যে অলরেডি মানুষজন এত এক্সপেকটেশন নিয়ে বসে আছে, তুষি মানে ভালো সিনেমা, তুষি মানে বড় বাজেটের সিনেমা, বড় বাজেটের সিনেমা না ভাই আসলেই তো
এটা কি এক্সপেকটেশনের চাপ না feel আমি করেন? আসলে একটা জিনিস আমার ঘটে, সেটা হচ্ছে আমি মানুষের কথায় কখনো বায়াস করি না, বা আমাকে এটা ইম্প্যাক্ট ফিল মানে কোনো রকম করে না যে করলে অনেক আগে 10 বছর মানে এই যে এতদিন কাজ করি না ওয়েট ওইটা হতো না। সো এটা নিয়ে খুব একটা না, হ্যাঁ আমার কাছ থেকে বেশি এক্সপেক্ট করে ফেললে ওইটা আমাকে একটু প্রেশার দেয় যে আমি না হিউম্যান, আমি ট্রাই করছি, আমি বেস্ট যা ট্রাই করছি, তুমি এনজয় করো, আমাকে প্রেশার দিও না যে কেমন কি। সবাই তো তার কাজটা ভালোবেসে ভালো লাগা থেকে করে এবং 100%ই দেওয়ার ট্রাই করে, আমিও ওইটাই করছি। বাট ন্যাচারালি আমার ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ হয়ে গেছে, যদি আমার কাছে কাজগুলো না আসতো আমার কোনো সমস্যা হতো না, কিন্তু আমি আগের মতোই অপেক্ষা করতাম, আবার যখন ভালো কাজ আসতো তখন করতাম। আমি নেক্সটও তাই করবো, আমার যে কাজগুলো এখন রিলিজ হবে এগুলো রিলিজ হওয়ার পরে আমি আসলে ডিসাইড করবো এরপর আমি আসলে কি করব মানে। বাট আমি অবশ্যই কাজ করতে চাইতাম, বাট এখন যে হচ্ছে এটাও ভালো লাগছে। দুইটা প্রসেসই আমার ভালো লাগে, মানে অপেক্ষা করতেও কোনো সমস্যা নাই এবং কাজের মধ্যে থাকতেও সমস্যা নাই। এটা ধরেন একদম কৌতূহলের জায়গা থেকে, মানে ওয়ার ডু ইউ গেট দ্যাট লাক্সারি ফ্রম যে আমি ওয়েট করে থাকবো? আমি জানি যে আমি অনেক আচ্ছা, অ্যাক্টরই আছেন যে ফিল করেন যে আমাকে রেলেভেন্ট রাখতে হবে, আমার এখনই কাজ করতে হবে। আপনার ওই সাইকোলজিক্যাল লাক্সারিও যদি বলি, অথবা আপনার ডে টু ডে লাইফে কাজ না করে বসে থাকা, এইটা আপনার কোত্থেকে আসে, এই কনফিডেন্সটা আসে কোত্থেকে? আচ্ছা, আমার চাহিদা অনেক বেশি না, মানে আমার আমরা হিরোইনদেরকে যেভাবে ভাবি অনেক লাক্সারি লাইফস্টাইল, ওইটা তো আমি মেনটেন করি না, করতে পারিও না। কারণ আমি লাইফে চুজ করে নিছি যে আমি জীবনে কি চাই। আমার কাছে আমি চাইছি যে অভিনয় করতে। সো আমার ফিমেল অ্যাক্টর আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে এখন হয়তো আমি হয়তো কিছুটা প্রমাণ করতে পারছি দেখে আমার কাছে ভালো ক্যারেক্টার আসে, বাট এটা তো নাও আসতে পারে। আমি তো জানি না আমার জীবনে হাওয়া আসবে, আন্ধার আসবে, প্রেশার করে আসবে, আমি জানি না। তো ওই জায়গা থেকে একটা হোপেই বেঁচে আছি। আর সামহাও আমার ফ্যামিলি থেকে যতটুকু সাপোর্ট, এটা আগের কথা বলছি, অতটুকু তো আমার হয়ে যাচ্ছিল, মানে নাটক না করে আমি সার্ভাইভ করতে পারতেছিলাম। দ্যাটস ওয়াই দ্যাটস আমি করি না। বাট আফটার কোভিড মাই সিচুয়েশন ইজ চেঞ্জ, মানে আমার ফ্যামিলির সবকিছু এখন আমার উপর চলে আসছে। বাট আমি তো আসলে অনেক কাজ যে করি বা অনেক, সেটা তো না। সো এখন আমার যেটা করতে হয় যে এখন একটা ব্যালেন্স জায়গায়, এখন আমি বুঝছি যে মানি ইজ ইম্পর্টেন্ট। সো এখন এখন যেহেতু মানে সুবাদে আমি কাজ করলে ভালো রেমুনারেশন পাই, সো এক ধরনের ব্যালেন্স করে নিচ্ছি। আমি আসলে ওই ল্যাম্বরগিনিটা চাই না, ওইটা যদি 10 বছর পরে আসে নো প্রবলেম। আপনি বুঝছেন মানি ইজ ইম্পর্টেন্ট, রাফি ভাই বুঝছে মানি ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। হিট হইলে হবে, না হইলে নাই। না আই এম জাস্ট কিডিং। আমি জানি যে আই এম প্রিটি শিওর ইটস গোনা বি আ বিগ হিট, এবং আপনিও সেটাই চান, কারণ এই ধরনের সিনেমা হিট হইলে আমাদের জন্যই সুবিধা, দর্শকদের জন্য। না, আমি যেটা বলতে চাইছি যে না হইলে আমি আপসেট হয়ে যাব। এক্স্যাক্টলি, মানে কারণ আপনি যে সিনেমাটা বানাইছেন, আপনি যেটা বানাইতে চাইছেন শান্তিটা ইম্পর্টেন্ট। সো আপনার কাছে আসি শান্তির প্রসঙ্গ থেকে। জীবনকে এত অশান্ত করতে চাইলেন কেন? অ্যাক্টিং এ আসছেন, তা আবার রায়হান রাফির সিনেমাতে, তা আবার প্রেসার কুকার, যেটা কিনা ওই যে যদি বলি যে হ্যাঁ রায়হান রাফির কাছ থেকে দর্শকদের একটা এক্সপেকটেশন থাকে। অবশ্যই আপনি তার সব কাজ দেখেছেন, উনি আপনার বন্ধু মানুষ, আপনারও অ্যাজ অ্যান অডিয়েন্স মেম্বার এক ধরনের এক্সপেকটেশন ছিল। হুট করে শুনলেন যে ও মাই গড, আপনি আমাকে এই সিনেমার জন্য, মানে এটা নিজের সিনেমা বানানোর জন্য আমাকে ডাক দিলেন, হাইপার লিঙ্ক সিনেমা, যেটা গল্প নির্ভর, যেটা একদম শিওর ফায়ার ফর্মুলা না, একদমই নতুন ধরনের কিছু। তখন কেমন লাগছে আপনার, বা আপনি গোটা জার্নিতে কি এটা কোনো এই কোয়েশ্চেনটা না আমাকে করছেন? 2 দিন আগে আমি আরেকটা ইন্টারভিউতে গেলাম, হ্যাঁ, আমি বলতে চাই না, খুব রেনাউন্ড কোথাও একটা ইন্টারভিউ দিলাম, ওখানে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি এত সুন্দর, তো সবার ইচ্ছা থাকে যে একটা একটা চুল উড়বে, কমার্শিয়াল ফিল্ম, একটা হিরো থাকবে, সুন্দর গান থাকবে, আপনাকে দেখতে এত সুন্দর লাগে, আপনি কোনো সুপারস্টারের সাথে কোনো হিরোর সাথে না করে প্রেসার কুকারে আপনি কেন, মানে প্রেসার কুকার দিয়ে কেন ডেবিউটা হলো, কেন প্রিয়তমা টাইপের কোনো সিনেমা না, বা কেন তেরে নাম টাইপের কোনো সিনেমা না, যদি এভাবে বলি। তো তখন আমি বললাম যে আসলে আমার কাছে মনে হয় কি যে ওইটা তো পরেও করতে পারবো, রাইট, বাট ওইখানে যদি এরকমটা হয় যে আমার অ্যাক্টিং এর জায়গাটা নাই, বা অ্যাক্টিং একদমই নাই, হিরোটাই মেইন ফোকাস, তো তাহলে তো ওইটা করে আসলে আমি প্রিটি, এটা মানুষ জানতে পারলো, তো প্রিটিনেস নিয়ে কত দূর যাওয়া পসিবল? প্রিটিনেস নিয়ে কিন্তু বেশি দূর যাওয়া পসিবল না। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে প্রেসার কুকার, বাট আই ডোন্ট, প্রিটিনেস নিয়ে বেশি দূর, নো ইউ ক্যান গো দ্যাট মাচ, বিকজ প্রিটিনেসের সাথে আপনার ব্রেইন থাকতে হবে, ইউ নিড টু হ্যাভ সামথিং। শুধু প্রিটি, কেউ যদি বিউটি উইথ ব্রেইন হয় তাহলে সে আসলে এখান থেকে হলিউড পর্যন্ত যাওয়া সম্ভব।
বা লাইফে অনেক কিছু অ্যাচিভ করা সম্ভব। আবার কেউ যদি বিউটি উইদাউট ব্রেন হয়, তো তাহলে আমার মনে হয় যে সে যেখানে আছে ওখান থেকে তার আরো ফল হতে থাকবে। বিকজ কেউ যখন অনেক বিউটিফুল হয় না, তাকে সবাই সারাক্ষণ বলতে থাকে তুমি বিউটিফুল, তুমি বিউটিফুল, তুমি বিউটিফুল, অনেক অ্যাপ্রিসিয়েট, অনেক কিছু। তো ওই জায়গা থেকে তার মনে হয় আছে একটু আরামেই থাকি, আমি তো বিউটিফুল। বাট ওই বিউটিটা তো টাইমের সাথে সাথে আমাদের যখন বয়স হয় ফেড হতে থাকে, তখন তার লাইফের অ্যাচিভমেন্ট গুলোর ওই ঝুলিটা খুলতে থাকে যে আসলে তার অ্যাচিভমেন্ট কি কি, সে কি কি কাজ করছে, বা তার এই শুধু যে অ্যাক্টিং বা মডেলিং এ তা না, যে কোনো সেক্টরে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে প্রেসার কুকার, ইনফ্যাক্ট আমাকে রাফি কিন্তু এটাও বলছে যে তুমি চিন্তা করো যে তুমি প্রেসার কুকার করবা নাকি, আমি তো অনেকগুলো ফিল্ম আরো সামনে করতেছি। তো তখন আমি বলছি যে না, আমি এটা করতে চাই, পরে যদি আমরা করি আবার আরেকটু করব, কোনো সমস্যা নাই। কারণ রাফি তো রিপিটেডলি এই যে টুসি আপুর সাথে কত আগে থেকে করেছে, তারপরে আরো 3 নম্বর কাজ আপনাদের, 4 নম্বর একটা রিলিজ, সিনেমা 2 নম্বর, সিনেমা 2 নম্বর। এর আগে তো 2টা স্ট্রিমিং এর কাজ আছে, একটা হচ্ছে ক্লোজ আপ কাছে আসার গল্প, আর একটা স্ট্রিমিং এ বেরিয়েছিল। হ্যাঁ, আচ্ছা। So, ওই জায়গা থেকে আমার মনে হলো কি যে প্রেসার কুকারে অ্যাক্টিং করার একটা জায়গা আছে। আর মেয়েদেরকে নিয়ে মানে এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, মেয়েদেরকে রিলেটেড যে কোনো কিছুই আমার কাছে, আমি একটু মানে ওমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাসী। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, আই হ্যাভ টু গো ফর দিস। এরপরে কি হবে, পরে কি ওই মানে কমার্শিয়াল চুল ওরা টাইপের, দুষ্টু কোকিল টাইপের কোনো ফিল্ম হবে কি হবে না, বা আমি দেখতে চাই আবার দুষ্টু কোকিল টাইপ আইটেম সং এ দেখতে চাই অ্যাকচুয়ালি। আমিও দেখতে ইটস সো নাইস যে আপনি মাত্র দুষ্টু কোকিলের কথা বললেন, এবং সেই দুষ্টু কোকিলের নির্মাতা আমাদের সাথেই আছেন। মানে এই জিনিসটাই আপনি বললেন যে তারেক মাসুদকে আপনি এই সিনেমাটা ডেডিকেট করলেন, আপনার ফিচার ফিল্ম। আমি জানি আপনার শর্ট ফিল্মও হয়তো আপনি একটা তারেক মাসুদ সাহেবকে ডেডিকেট করেছিলেন, হয়তো প্রথম দিকে বানানোর প্রথম কি কোনো যেটা রিলিজ হয় না, যেটা রিলিজ হয় নাই। মানে আমি অবভিয়াসলি, মানে আমি আপনার ইন্টারভিউ অনেক দেখি, এটাই বুঝাইলাম আর কি আপনাকে এই কথা দিয়ে। হ্যাঁ, তো এইটাতে আপনি প্রথম ফিচার ফিল্ম থিয়েটারে রিলিজ পাচ্ছে, যেটা আপনি তারেক মাসুদকে ডেডিকেট করেছেন। প্রথম পোস্টারটা ছিল আপনার সব অভিনেত্রীরা পোজ দিয়ে আছেন, সবাই ভরকে গেছে যে ও মাই গড, এরকম পোস্টার হয় নাকি। তারপর একটা বেরোলো এটাও পোস্টার হয়, এবং সবাই ভাবছিল, সেই পোস্টারটা আমরা পিছনেই দেখতে পাচ্ছি আপনার, সবাই ভাবছিল যে আচ্ছা এটা মনে হয় শুধু প্রমোশনের জন্য বানানো হয়েছে, একটা র্যান্ডমলি রায়হান রাফি তারেক মাসুদকে একটা ট্রিবিউট দিয়ে দিলেন আউট অফ নোওয়্যার। কিন্তু ট্রেলার বের হওয়ার পরে সবাই দেখলো দিস ইজ ইন দ্য ফিল্ম, উইদিন দ্য কনটেক্সট অফ দ্য ফিল্ম এটা আছে। এইটার গল্পটা একটু বলেন না, মানে স্পয়লার ছাড়াই, যে কিভাবে এই যে হোয়াট অ্যান অ্যামেজিং শট, এইটা কিভাবে মাথায় আসলো, আর আপনি ফিল এইভাবে তারেক মাসুদের সাথে এত অর্গানিক্যালি গোটা জিনিসটাকে। যেটা হলো যে আমাদের গল্পের অনেকগুলো পার্ট আছে, হাইপারলিংক একটা পার্ট আমার লাইফের সাথে খুব বেশি কাছের থেকে দেখা পার্ট, এই বাচ্চাটা যে পার্টটা। আমাদের গল্পটা আসলে হাইপারলিংক তো অল টাইম তো হাইপার এবং প্রেশারের গল্প। তো এই গল্প নিয়ে অনেক আলোচনার জায়গা আছে, কারণ আমি এবার অনেক কিছু করার চেষ্টা করেছি এই ছবিটাতে, যে মানে প্রতিটা মানে যেহেতু এবার একটু বড় ছবি, আমার ছবিটা একটু বড়, লেন্থেও বড়, প্রতিটা শর্টের একটা অনেকগুলো কারণ আছে। মানে এখন এটা ব্যাখ্যা করতে গেলে আমার গল্প অনেক কিছু রিভিল হয়ে যাবে। ওকে, হ্যাঁ, খুব ভালো হতো আমরা এই সিনেমা রিলিজের পর একটা করতে পারতাম, রাইট। কিন্তু যেহেতু সিনেমা এখন রিলিজ হয় নাই, তো এইটার মধ্যে আমার পুরো সিনেমার স্টোরি লুকায় আছে। ওকে, গ্রেট গ্রেট। যে অনেকগুলো মেয়েকে দেখতেছে যারা সবাইকে ঢেকে রাখছে, আমাদের লাইফের মতো। আমরা আসলে ভিতরটা একরকম, বাইরটা একরকম, আমরা সবাই আমাদের অন্ধকার জগৎটাকে ঢেকে রাখি আর কি। তো এরকম অনেক কিছু আছে এটাতে, তো এটা নিয়ে একটু বলা যাবে না, বাট এতটুকু বলতে চাই যে এটা একটা পার্ট আছে, যেই পার্টটা আমার গল্পগুলো কি হয় ম্যাক্সিমাম আমার জীবনে দেখা গল্প হয়, অথবা আমি কারোর কাছে শুনছি বা আমি উপলব্ধি করছি এরকম গল্প হয়। আমি এগুলো ডিল করতে বেশি পছন্দ করি, এনজয় করি আর কি। তো কি হয়, আমি অনেক বিবাহিত ক্যারেক্টার মানে ডিল করি, আমি তো বিয়ে করি নাই, অনেক কিছু ডিল করি যেটা আমি জীবনে করি নাই। কিন্তু প্রেশার কুকারের এই পার্টটা, এটা আমার অনেক বেশি দেখা বা আমার সাথে এক্সপিরিয়েন্স হয়েছে। আমাদের টেইলারের একটা শর্ট আছে যে একটা বাচ্চা দৌড়ায় যেতে থাকে তার মার কাছে। আমার প্রথম ভালোবাসা ছিল আমার মা, এখনো আমার জীবনে অনেক বড় মানে গুরুত্বপূর্ণ পার্সন আমার মা। ইনফ্যাক্ট আমার মার কানন ফিল্মসের প্রথম প্রডিউসিং এটা। তো কেন বারবার বলছি যে হিট না হলে কষ্ট পাবো না, আমি জানি এটা হিট হবে। আমার মা আমার জন্য অনেক লাকি, কানন ফিল্মস কিছু একটা বানাচ্ছে প্রথম, কারণ মা আমাদের একটা ম্যাজিক আছে আর কি, এটা হবেই। না হলে আমি কল্পনাও করি নাই ফার্স্ট ট্রেলার এই লেভেলের বাজ ক্রিয়েট করবে। ভালো হবে, ঠিক আছে, সুরঙ্গ ট্রেলারও ভালো ছিল,
তুফানেরটা ভালো হয়েছিল, কিন্তু এইটাতে ম্যাসিভ যে অর্গানিক একটা হাইপ উঠছে, প্রচুর মানুষ আমাকে বলছে যে এটা আমি প্রথম দিন দেখবই, বা এটা আমি দেখবো, সব সিনেমা দেখবো, এটা আমি আগে দেখবো। তো আমি এরকম যখন আমার মা আমাকে মাদ্রাসা দিয়ে যেত, সে যখন চলে যেত, আমি খুব দৌড়ায়া আরেকটু দেখি, আরেকটু থাকো, আরেকটু স্মেল নেই। তো এই পার্টটা আমার খুব কাছের ছিল। তো ইনফ্যাক্ট এটা আমাদের সিনেমার শুরুর দৃশ্য। এই দৃশ্যতেই মানে আমি এমন প্ল্যান করে জিনিসটা করছি, মানে এটা হয়ে গেছে, এটা আমার সিনেমার শুরুর দৃশ্য, টেইলারের প্রথম দৃশ্য ছিল, এবং এই দৃশ্যটা আমার জীবনের সাথে অনেক বেশি মিলে যায়, এবং এই দৃশ্যের মধ্যেই প্রথম লেখা আসবে কানন ফিল্মস প্রেজেন্স, মানে আমার কোম্পানির নাম। তো ওটা হয়ে গেছে। এইটা অনেক মানে সিনেমার একটা পার্ট, যে ঢাকা শহর, অনেক কিছু, অনেক লাইটিং, অনেক কিছু, হঠাৎ করে সিনেমাটা অন্য জায়গায় চলে যায় এইখান থেকে। মিলে গেছে কিভাবে জানি না, মিলে। আর তারেক মাসুদ তো মাদ্রাসায় পড়াশোনা করছিল, এই জন্য উনি এটা ভিতরে ঢুকতে পারতো। যেমন আমি এটা যখন আর্ট ডিরেকশনে ব্রিফ দিছি, অনেক ক্লিয়ার ব্রিফ দিছিলাম আমি, কারণ কি এটা রেহাল, ওখানে কোরআন শরীফ, ওরা কি পড়ে, ওদের বাথরুম কেমন থাকে, ওদের টুপিটা কেমন থাকে, আমি এক্স্যাক্টলি জানি। আসলে আপনি তো জানেন, দূর থেকে জানা যায় না আসলে, কারণ মাদ্রাসায় ইয়ে আছে। যাই হোক, এই জন্যই হয়তো বেশি এনজয় করছে ছবিটা বানায়। তো আমার মনে হয় দর্শকও এনজয় করবে। টু সাম এক্সটেন্ট কি বলা যায় আর কি, এখানে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস সবচেয়ে বেশি আছে? না, এরকম কিছু নাই। বাট আই এম প্রিটি শিওর শর্ট সিনেমাতেই তো অটোবায়োগ্রাফিক্যাল কিছু নাই কেন, থাকে। ওরকম কিছু নাই কেন। আমি আমার কাছে কি হয় স্বাধীন, ওই যে বললাম, আমি জীবনে, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে সাকসেস দিছে, কিছু টাকা পয়সা আমার আছে আলহামদুলিল্লাহ, যে কারণে প্রডিউস করতে পারছি। আমি জীবনে একটা জিনিস করছি, জীবনের শুরু থেকে, মানুষ তো জমি জমা কিনে, আমি গল্প জমাইছি, আমার আইডিয়া জমাইছি, মানে আমার কাছে জমি জমা যেরকম টাকা দিয়ে কেনে ওরকম টাকা দিয়ে জমাইছেন? আমিও কয়েকটা আমার কি হয়, এটা আলাদা রকম। আমি মাঝে ভাবি যে আমার কাছে যে আইডিয়া যদি না আসে আমার কি হবে, মানে আমার আন্ধারি প্রথম ছবি, যেটা আপনি আমার লেখা, আপনার লেখা না। আরেকটা ছবি আমি রিসেন্টলি সামনে একটা ছবি করব, সেটা এখন আমি বলছি না, সেটা আরেকজনের যে রাইটার একদম লেখা, সেটা এর আগ পর্যন্ত আমি লিখিনি, আমি বিশ্বাসই করতাম না আরেকজনের, মানে কারোরটা বানাবো আমি ভাবতাম যে এটা হবে না আমার, কারণ আমি নিজে বানাতে চাই আর কি। তো আমার অনেক গল্প আমি স্ট্যাক করে রাখছেন একদম, এবং আমি আস্তে ডেভেলপ করতে থাকি। যেমন আজকে আমি কথা বললাম আপনার সাথে, যে একটু রাত্রেবেলা মাথায় আসবে ওই গল্পটা একটু এখানে এরকম হলে কি হয়, আমি গল্পটা আস্তে আস্তে করে বড় করতে থাকি বাচ্চাদের মতো আর কি। তো আমার জীবন তো অনেক বৈচিত্র্যময়, এটা নিয়ে আমি সিনেমা এমনি বানাবো কোনো একটা। তো এই জন্য আমি আমার জীবনে কিছু হয়নি, কিন্তু হ্যাঁ আমার দেখা কিছু ঢুকাইছে, অনেক কিছু আমার দেখা বা আমার যে উপলব্ধি সেটা করছি। বাট হাইপার লিঙ্ক পেশা করে যে ওটা আরেকটা কথা একটু বলতে চাই, এটা বলাটা উচিত বলে মনে হয়, যেহেতু সাদ ভাইয়ের কথা আসছে। এই প্রেসার কুকার নামটা কিন্তু আব্দুল্লাহ মোহাম্মদ সাদের থেকে আমি নিয়েছি আর কি। আচ্ছা, কিভাবে সেটা কিভাবে এটা নামটা, আমি কিছু জিনিস বিশ্বাস করি, মানে আমি মানি কিছু লাখ বিশ্বাস করি, লাখ। যেমন আমার প্রথম সিনেমা ছিল পোড়ামন্দুই, আমার যে সিনেমা ক্যারিয়ারটা ঘুরাই দিয়েছে সেই সিনেমার নাম ছিল পরাণ। রাইট, ওকে, আমি আসলাম পি দিয়া নামটা। ওকে ওকে। এবং আরেকটা জিনিস আমার হঠাৎ মনে পড়লো, আমার জীবন টিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। টি রাইট, তুফান তাণ্ডব খুশি। রাইট, what a segue. টি আমার জন্য ইম্পর্টেন্ট। আমার জন্য দ আমার সাথে চায় না, দ দিয়ে আমার সিনেমা যেহেতু ওরকম ব্যবসা করে নাই, তো এগুলো আমি মানি। আবার মানে এগুলো মানলে যে মানে কি এটা নিজের একটা এক্স্যাক্টলি ডট আর রেদন ভাইয়ের সাথে খুব যায়, হয়তো ইনশাআল্লাহ এটাই যাবে। না একই ওয়ার্ড একজনের সাথে একজন হয় না, একই ওয়ার্ড। ইনফ্যাক্ট কারণ জোহারের এবং বলিউডে আরো এরকম আছে, কারণ জোহারের উনার তো বিশ্বাস ছিল উনার সিনেমার নাম কে দিয়ে হতে হবে আর কি, কুছ কুছ হতা হ্যায়, কাবি খুশি কাবি গম। এটা না কিছুই না, এটা না আমার কাছে যে মনের শান্তি। আমি কি হয়, প্রথম দিন শুটিং আমি ব্ল্যাক কালার টি শার্ট পরে যাই। ও নাইস। এটা আমার কি হয়, এটা একবার আমার ভালো হয়েছে শুটিং, এরপর এরপর আমি এটা করি, এটা কিছুই না, মনের শান্তি আর কি। তো ওরকম তো পি দিয়ে নাম খুঁজতেছিলাম আমি। তো এই সিনেমা শুরু থেকে তুষি আমার সাথে ছিল, মানে অনেক কিছুতেই আমরা একসাথে কাজ করছি, তো আমরা সব প্রেপ করতেছিলাম। তো আমার প্রেশার কুকার নামটা, আমার হঠাৎ করে মাথায় প্রেশার কুকার হতে পারে নামটা। তো তখন আমি সামাও জানতে পারলাম যে এই নামটা আসলে সাদ ভাই একটা প্রোডাকশন উনি করবে, এরকম একটা প্ল্যান ওনা আছে কোনো একটা সময়। তারপর সাদ ভাইয়ের কাছে কোনো একটা মাধ্যমে আমি বললাম যে নামটা, উনি খুবই বলবো হ্যাঁ অবশ্যই, কেন না, রাফি। তো এত উদার একটা মানুষ। তো এই প্রোগ্রাম মাধ্যমে সাদ ভাইকে থ্যাংক ইউ দিতে চাই, যদিও উনি সব মানুষকে জানানো পছন্দ করেন না, কিন্তু ভালো জিনিস জানানো উচিত। উনি বলতে পারতো না আমি নাম দিব না, হ্যাঁ বলতেই পারতো, হ্যাঁ বাট উনি খুব ক্যাজুয়ালি উনি বলছে অবশ্যই, কেন না। রাইট রাইট রাইট, কারণ such a unique name প্রেসার কুকার। প্রেসার কুকার আসলো কিভাবে মাথায়? আচ্ছা, যেভাবে আসছে সেভাবে, এটা একটা গল্প, মানে নামটা নিতে হবে জন্য প্রেসার কুকার দিই নেই। আমাদের যে সিনেমার আইডিয়াটা ঢাকার গল্প, এটা ঢাকার একটা ভিতরের গল্প। এটা
ঢাকায় ম্যাক্সিমাম মানুষ কেন আসে? অল্প সময় বড়লোক হওয়ার বড় জন্য। কথা। মানে আমাকে খুব তাড়াতাড়ি বড়লোক হতে হবে। এটা তো আমার ইন্ডাস্ট্রি ক্ষেত্রেও ধরি, আমার অনেক নায়িকা আসে, অনেক ডিরেক্টর আসে, অনেক রাইটার আসে, যে আমাকে আজকেই হিট হইতে হবে, এখনই বড় হইতে হবে। প্রেশার কুকার কাজটা এইটাই, যে খুব অল্প সময় রান্না করে, রাইট। এবং প্রেশার কুকার অনেক কিছুক্ষণ পর সাউন্ড হতে থাকে, হুম। এবং ঢাকাটাও কিন্তু খুবই নয়েজি, রাইট। এবং প্রেশার একটা পর্যায়ে ঠাস করে ফুটে ওঠে। আমরা যখন তাড়াতাড়ি বড়লোক হতে চাই, তখনই আমরা হয় খুন করি, নাহলে ব্যাড পলিটিক্স করি, নাহলে মানে অন্যায় কাজ করি, Right. এবং হয় আমরা ধরা পড়ি, নাহলে আমরা শেষ হয়ে যাই, মানে নাহলে মারা যাই। তো এটার সাথে আমাদের গল্পের অনেক ফিলোসফিক্যাল জায়গার মিল আছে। এবং Right. এই সিনেমাতে আমি যেটা করার চেষ্টা করি সেদিন, প্রত্যেকটা জিনিস একটা কারণ রাখছি আর কি। এই যে টেইলার কাটটা আমরা কাটছি, অনেক বন্ধু যেটা স্টাইল ফলো করছে, আমি Right. কাট আসল স্টাইল ফলো করিনি আমি। আমাদের সিনেমাটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, বিশেষ করে হুইসেল, রাইট। সাউন্ড। এই জন্য এটা নাম দিছি আমরা হুইসেল, এবং আমরা টেলারটা কাছে সাউন্ড দিয়ে সাউন্ড দিয়ে কাট পুরোটাই। কাট 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 কাট। এবং আমাদের সিনেমা যে কি হয়, আমরা দুটা ভাগে ভাগ করার চেষ্টা করছি আমাদের সিনেমা ক্যারেক্টারগুলোকে। আমাদের ক্যারেক্টারগুলোকে যখন যেই ক্যারেক্টারগুলো একটা খারাপ কাজ করতে যায়, তখন তার অটোমেটিকলি একটা সিম্বলিক ওয়েতে সে একটা, তার কাছে যেন আমাদের একটা রেড, একটা আমাদের একটা, আমরা একটা ফলো করছি। আমি আমার অন্য কোনো সিনেমাতে ফলো করিনি, এই ফার্স্ট এই সিনেমাতে আমি প্রপারলি এটা ফলো করার চেষ্টা করছি। যখনই একটা সিনে কোনো কারণে ক্রাইম হবে, সেখানে কোনো না কোনো জায়গায় রেড থাকবে। ও গ্রেট। এটা এবং এটা আমরা খুবই সুন্দর করে, মানে এটা খুবই ডিটেইলে দেখলে বোঝা যাবে, খুবই সার্টেল একটা ক্যারেক্টার। হঠাৎ করে এতক্ষণ ছিল সাদা কস্টিউম পরা, হঠাৎ কথা বলার সময় লাল ফোনটা বের করে ও কথাটা বলবে, এখানে লাল আছে। রাইট। তো এটা আমি রাখার চেষ্টা করছি, এই জন্য হয়তো বেশি এনজয় করছি এই সিনেমাটা বানানোর। রাইট। রাইট। তো এই যে টেলার কাটটা ওই কারণে করা হয়েছে যে এই সিনেমাটা অনেক নয়েজি সিনেমা হবে, কারণ এর যে ঢাকার গল্প, ঢাকাটা অনেক সাউন্ড, অনেক কিছু। এবার আপনি খেয়াল করবেন টেইলারের শুরুর পার্টটা কোনো সাউন্ড ছিল না, যে পার্টটা এই পার্টটা, এই পার্টটা তখনই সিনেমাটা শান্তি হয়ে যাবে, যখন সব সিনেমাটা noise এইখানে চলে যাবে আর কি, যাবে, হ্যাঁ। নয়েজ ফ্রিতে যাবে। Noise free তো হয়ে এটা যাবে। একটা মজা। এবং আমাদের অভিনেত্রী এত ভালো অভিনয় করছে, এত কষ্ট করছে। যেমন তুষির যে পার্টটা ছিল, ও তো মেসেজ পার্লারে কাজ করে। এখন অভিনয়টা আমি দেখা দিতে পারবো কি চাই, কিন্তু মেসেজ তো আমি নিজেই জানি না আসলে। হ্যাঁ। ও অনেক মেসেজ পার্লারে ঘুরছে, গেছে, মেসেজ পার্লারে মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করছে, কথা বলছে, কারণ ও ভিতরটা জানতে হবে। এবং ও মাত্র থাইল্যান্ডে গেছিল, সেখানে যায় ও প্রতিদিন মেসেজ করাইছে। তো এবং আমি ওকে ফোন দিতাম, তুমি কি অবস্থা, আমি আব্বাকে মেসেজ করতেছি, আমার বোনকে মেসেজ করতেছি, ও যে আসতেছে তাকে মেসেজ করতেছে। আর মেসেজ করতে কিন্তু আসলে কষ্ট, অবশ্যই। মানে এটা তো শারীরিক করে। এবং আমার আমি আসলে অনেক লাকি স্বাধীন। মানে অনেকে বলে রায়হান রাফি সিনেমা হিট হয়, এই হয় সেই হয়, অনেক কিছু। আমার কাছে মনে হয় আমার লাকটা হলো আমার অভিনেত্রী, আমার পারফর্মারটা। ওরা এত ম্যাজিক্যাল পারফর্ম দেয়, সেই কারণে আমার সিনেমা হয়তো মানুষ বেশি পছন্দ করে। তো এই সিনেমা আসলে আমার অভিনেত্রীরা আসলে জান দিয়ে অভিনয় করছে সবাই। সবচেয়ে বড় শক্তি আমার এটাই। তো আমি বিশ্বাস করি যে এটা মানুষের হৃদয়ে ধাক্কা দিবে, মানে যে কারণে আমি এত কনফিডেন্ট। Right. এতগুলো সিনেমার মধ্যে আসতেছি, তোমাদের সিনেমা আছে, রাইট। কেন আসতেছি, কারণ আমার হাতে আছে তুষি, আমার হাতে আছে স্নিগ্ধা, মারিয়া, রাইট। ফজলম বাবু, সৈয়দ আপনার কাছে এবং বলিউডের ফেমাস লাইনের মতোই যে মেরে পাস মা মা হ্যায়, হ্যায়। আপনার কাছে মাও আছে। মা তো পাওয়ারফুল। এক্স্যাক্টলি। এবং আমার ইন্টারভিউ শুরু হয়েছে স্বাধীনের, ওরে রাইট রাইট রাইট। সো সব হিট একসাথে, সব লাখ একসাথে। সব লাখ একসাথে মিলে উইল হ্যাভ আ সুপার হিট। এই যে এত গুণী অভিনেতা আছেন আপনাদের এই সিনেমায়, আপনার কেমন লাগছে প্রথম সিনেমাতেই এত? অবশ্যই আমি আবারও জানি যে সব সিন হয়তো ছিল না, সব সিনে হয়তো সবাই ছিলেন না, কিন্তু তারপরও নিশ্চয়ই যাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন সবাই অনেক এক্সপিরিয়েন্স, সবাই লেজেন্ড ইন দেয়ার ওন রাইট। লেজেন্ড একদম, মানে Right. এক্সপেরিয়েন্স বললে ভুল হবে, একদম লেজেন্ড। হ্যাঁ, খুব। সো এই জায়গায় তখন কি প্রেশার, এগেন প্রেশারের কথা বাদই দিলাম, এই এক্সপিরিয়েন্স আপনার টেক অ্যাওয়ে কি, মানে কি নিয়ে আসলেন এই এক্সপিরিয়েন্স থেকে দিন শেষে? নার্ভাসনেস অনেক ছিল, মানে কোনো শটে যাওয়ার আগে অনেক নার্ভাসনেস ছিল। নার্ভাসনেস যে আমি ভুল করব বা ইয়ে করবো এটা না, ডিরেক্টর। বাট শটের বাইরে কিন্তু আমরা খুব ভালো বন্ধু, অনেক বিষয়, ফ্যামিলির বিষয়ে, মানে এমন অনেক কথা আছে যেগুলো হয়তো আমি কখনো কাউকে বলতে পারিনি আমার লাইফে, যেগুলো রাফি জানে, যেটা হয়তো কেউই জানে না, হয়তো আমার বেস্ট ফ্রেন্ডও জানে না, মানে এরকম অনেক কথাও আছে। ওই জায়গা থেকে একটা কমফোর্ট জোন আছে। বাট আবার যখন ওই যে হয় না, মানে টিচার, তো টিচার যখন সামনে, ওই একটা নার্ভাসনেস ছিল যে সবচেয়ে মেকআপ বকা খাইছে মানে scene টা। হ্যাঁ, অনেক বকা খাইছে, অনেক। বকা সামনে আমি এগুলা পাতা দিই না। পাত্তাই দেন না কেন? আপনি ভয়ের অভিনয়টা কেমনি করতো তুমি না, ভয়ের অভিনয় এখন এরা বলতে বোঝাতে চাচ্ছে যে ও আর কি এটাকে একসেপ্ট করতে পারে। অ্যাকসেপ্ট করতে পারে, মানে কি ছোটবেলা থেকে কি অনেক বকা খাওয়া লাগছে এই জন্য? হ্যাঁ, অনেক অনেক।
আর Right. আমার হয় কি মানে আমি যখন মডেলিং এ আসলাম তো আমার মডেলিং এর যে টিচার ছিল সে আবার মডেলিং জগতে হি ইজ দ্য বেস্ট ওয়ান। তো Right. ওইখানেও বকা খেতাম যখন মডেলিং করতে আসছি। তো আমার কাছে মনে হয় কি আমি যখন কথাগুলো আমাকে বলা হয় কোনো কিছু ওইটা আমি রাতে বাসায় এসে চিন্তা করি অ্যান্ড দেন আমি এটা নিয়ে রিসার্চ করি যে গুগলে হোক বা কোনোভাবে হোক বা আমি জানি আমার এটা খুব মানে ছোটবেলা থেকেই আর পরের দিন এটার ফিডব্যাকটা বা 2 দিন পরে বা 7 দিন পরে এটা আমার মধ্যে আসে। তো প্রেসার কুকারের প্রতিদিন সেটে যাওয়ার সময় একটা নার্ভাসনেস থাকতো, মেকআপের সময় ওই ক্যারেক্টারটায় আবার সামটাইমস রাফি আমাকে আগেই বলে দিত হ্যাঁ আজকে তোমার এই স্যার তুমি কি গান শুনতেছো হাসতেছো কেন, No, আজকে হাসবো না, আজকে হাসি। আজকে তোমার কান্না তুমি কাঁদতেছো না কেন, এক্স্যাক্টলি এরকম ছিল। কিন্তু ওখান থেকে অনেক কিছু শিখেছি। আর যেসব অ্যাক্টররা ছিল যেমন বাবু ভাই ছিল, তারপরে টুসি আপু তো আমার পাশেই বসে আছে, টুসি আপুর সামনে তো রাফি আমাকে বকা দিত অ্যান্ড টুসি আপু ওয়াজ লাইক ঠিক আছে ঠিক আছে মানে আসলে নতুনদের হ্যাঁ। মা আমি আছি আপনি তুমি বকা দিও না Right, right, right. মা। তুমি যাও না। তুমি কে যাও তো এখান থেকে। ও সবার গার্জিয়ান ও সিনিয়র তোমার guardianship কিসে কে? আমাকে বুড়ো বানাই দিচ্ছ তোমরা, কি সিনিয়র? Senior তো আপু, আপনি অনেক সিনিয়র। আমার আগে কত? 50 হয়ে হ্যাঁ, গেছে। কত ফালতু এক কথা বলবে decade না। ধরে ওরে 10 বাবা। বছর হয়ে গেছে না হ্যাঁ, হ্যাঁ। ইন্ডাস্ট্রিতে আছেন, হ্যাঁ অনেক 20 সিনিয়র। বছর। বাট টেনশন নাই, মানুষজন বলে যে, এবং এটাও তো একটা ভালো জিনিস, মানুষজন বলে যে আরে এই মেয়ে 10 বছর আগে যেরকম ছিল ওইরকমই দেখিয়ে আছে, এইসব বলে। এবং আমি প্রিটি শিওর সত্যি কথাই বলে, আই গেস। এগেন মানে এই যে এই ধরনের কমপ্লিমেন্ট, যে এইটা কেন কখনো মাথায় আসে না যে, কারণ আপনার কোনো কাজে এটা নাই, যে নায়িকা টাইপ কাজ, এটা হয় নাই কখনোই এখনো পর্যন্ত। নায়িকা টাইপ হয়তো হবে সামনে। হ্যাঁ, আমি বাট তো প্রথমে বাট সব স্ক্রিপ্ট চয়েস এরকমই দিন না শেষে। না এটা তো এরকম কেন হবে? না আমি জানি এটা তো শুনলাম স্ক্রিপ্ট চয়েস, কিন্তু তারপরেও মানে এই আমদানি এত মনে কমপ্লিমেন্ট দেখতে পাওয়ার হবে। পরেও আন্ধারে আমার সুন্দর মানে তো আপনি সারাক্ষণ রাফি ভাইয়ের কাছ থেকে কমপ্লিমেন্ট পাইতেই আছেন, সো তারপর ব্যাক হ্যান্ডেড কমপ্লিমেন্ট, তারপরেও কমপ্লিমেন্টই তো। সো তারপরেও আন্ধারে কি কিছুটা আন্ধার ডিফারেন্ট, আন্ধার তো আমাকে একটু গ্ল্যাম দেখবে মানুষ হয়তো বা একটু। না ইনফ্যাক্ট প্রেসার কুকারও কিন্তু আছে প্রেসার কুকারও মানে ও বলতে চাচ্ছে যে অনেক মানে কমার্শিয়াল হিরোইন, মানে শাড়িটা Right, উড়বে right. চুল মানে ওই হ্যাঁ, টাইপ আর কি। চুলটা উঠবে, সুইজারল্যান্ডে নাচের সিন, আমি তো করতে চাই মানে মানে ওই যে আমি সব লাগে type-এর- উড়াধুরা হ্যাঁ হ্যাঁ করতে চাই তো, আমি ডেফিনেটলি করতে চাই। আমার প্রত্যেকটা সবকিছুতে একটা তো পানির মতন হওয়া উচিত, রাইট? যে ওকে যেই শেপে পাত্রে রাখা হবে রাখা ও হবে, ওইটা আকারটাই ধারণ করবে, এটা তো হওয়া উচিত। সো আমি এটা করতে চাই, বাট আমার ফার্স্টে আমি ভেবেছিলাম যে আমাকে অ্যাক্টর হিসেবে চিনুক, সো দ্যাটস ওয়াই আমি অ্যাক্টর টাইপ পারফর্ম করার যে ওরকম স্ক্রিপ্টে কাজ করছি। সো এখন আমার কাছে মনে হচ্ছে কিছুটা করছি, এগুলো তো মানুষ দেখুক, তারপরে আমি এখন একটু অন্য দিকে মুভ করি। আমি যেমন এখন কমার্শিয়াল ফিল্ম করতে চাই, মানে আমার পার্সোনাল ইচ্ছা হচ্ছে যে আমি একটু ইজি লাইট, একটু মানে যেটা আমি মানে আমার দেখা বা আমরা দেখতে চাই ওই টাইপের কাজ করি। So আমি চাই এখন করতে, হয়তো বা হবে সামনে। সামনে হয়তো বা হবে। এটা Yes, তোমরা আপনি- বানাও না, তাহলে তো হবে। তোমরা কি creative? তোমরা তো খালি আর্ট বানাও, তো এটা আমরা কি করবো? তোমরা দেখলে সহজ গল্প সারাক্ষণ মাথায় আসে না। আমাকে এখন সবাই খালি আর্ট, নাহলে এই মানে টাফ ক্যারেক্টার এগুলাই তো character, আসতেছে। মানে আমার তো সেই দেখলে সুস্থ গল্প সুস্থ মাথায় আসে গল্পে না। মাথায় আসে না, স্বাভাবিক। একটু ভাইবেন হ্যাঁ, আমি এটা ভালো। কল্পনাই করতে পারি না চুল উঠতেছে রাফি একটা কমার্শিয়াল কিভাবে ফিল্ম বানাও, তোমার শাড়ি উঠতেছে, উঠবে, চুল উঠবে, শাড়ি- মেকআপ করবো। তুমি সুইজারল্যান্ডে যাও বলে ঠান্ডা লাগতেছে আমার। হ্যাঁ, এই জিনিস তো অবশ্যই মানে, আর না আসলে ওই করা যে- উচিত। হ্যাঁ, করা করো, আর আমার কাছে প্রত্যেকটা বা বয়সের হয়তো একটা না সময়- হইলেও না, ইটস ফাইন। হ্যাঁ, না হলেও প্যারা নাই, বাট কারণ- একবার এক্সপেরিয়েন্স হয়তো বা করবোই। হুম, না, না, চাই আমার আর কাছে কি। কি মনে হয় সেটা হলো যে তুই যে আমার কাছে এই যে কমার্শিয়াল সিনেমা মানে শাড়ি উড়ানো নাও হইতে না পারে। Exactly. আমি ওইটা না ওই বললাম অর্থ আর কি। বলতেছি না, হ্যাঁ। মানে জাস্ট ওই অনেক ইন্টারেস্টিং জনরাটা ধরে নিলাম। জনরাই হতে পারে যেটা আমি ওই জনরাটার কথাই মানে জাস্ট ধরে বলছি। নিলাম যে কমার্শিয়াল সিনেমা না, জাস্ট ওই ওই জনরাটাই জনরাটাই, হ্যাঁ, যেটা ওই যেখানে- একটাদের একটা ঝামেলা কষ্ট আছে এটা মানে আমাদের যে শান্তি আমাদের যেটা মনে ইচ্ছা আমরা বানাই ফেলতে পারি বানাই, Exactly. আমি লিখে ফেলতে পারি আমি বানাই ফেলতে পারি ওদের তো আসলে ওর ইচ্ছার উপর ডিপেন্ড করবে না হ্যাঁ। ও ভাবতেছে আমি একটা কমার্শিয়াল সিনেমা করবো না আমি এবার একটু হ্যাঁ। এমন সুন্দর একটা স্ক্রিপ্ট আসলো ওইটাও করতে ওটা ইচ্ছা করবে চলবে। সুতরাং একটা আসলে ডিসাইড করতে তো পারে না চাইলে যে আমি এখন থেকে আমি একটা রোমান্টিক সিনেমা করবো মানে ওর হাতে তো আসলে এটা নাই কারণ যে ভালো একটা সেটা ভালো স্ক্রিপ্ট পাইলে কিন্তু সে আচ্ছা এটা করে ফেলে করে ফেলি। হ্যাঁ, কারণ ও ওটাই- ভালোবাসে ভালো গল্পকে এই ধরেন এখন তো ইন্ডাস্ট্রিতে আমি আপনাকে একটু ক্রেডিট দিয়ে নেই যে আপনি পড়ান আনলেন,
সেই বছরই হাওয়া বের হলো, দুইটাই সুপার হিট সিনেমা, একদম ওয়ার্ল্ড ওয়াইডই, মানে আমাদের প্রবাসী বাংলাদেশি এবং বিদেশিরাও দেখে এমন সাফল্য এনে দিল। তারপরে আপনি যেটা করেছেন যে ইউ ডিড নট স্টপ দেয়ার, দ্যাট ওয়াজ জাস্ট দ্য বিগিনিং, আপনি ইউ কেপ্ট অন গোয়িং। এবং আমি মনে করি যে আপনি যদি ওই সময় এটা না চালায় যাইতেন তাহলে হয়তো এখন যে অনেক সিনেমা বেরোচ্ছে, মানে ওইটাতে আপনার যথেষ্ট ভূমিকা আছে যে আপনি বছরের পর বছর করেই গেলেন এবং একটার পর একটা সিনেমা হিট হইতেই থাকতো, যদিও খুব অল্প সময়, বাট তারপরেও মানে আমরা তো গত 4 বছরের মধ্যেই এই বুমটা দেখতে পাইলাম। হোপফুলি বুম চলমান থাকবে, আমাদের বুমগুলো তো খুব বেশি দিন টিকে থাকে না, মানে স্ট্রিমিং প্ল্যাটফর্মে যে বুম হয়েছিল সেটা তো থেমে গেছে সুন্দর মতো গত 2 বছর ধরে, আর কিছু নাই। এটা অবশ্য সব 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 পক্ষই কোনো না কোনোভাবে দোষী। সো হোপফুলি সিনেমার ক্ষেত্রে বুমটা থাকবে, কিন্তু আমি মনে করি যে বুমে যদি একজনের নামও নিতে হয় সেখানে আপনার নাম নেওয়া উচিত, মানে এই কারণে না যে, এই কারণে সবচেয়ে বেশি যে আপনি থেমে যান নাই, চালাই গেছেন। সব সিনেমার ব্যাপারে ওই যে একটা এক ধরনের কমপ্লেক্স কাজ করা যে না আমার একটা হিট হয়েছে দেখেই আবার পরেরটাও আমার ওই ফর্মুলার মধ্যেই করতে হবে, এটা তো করেন নাই আপনি, আপনি নিজেই বললেন, আমার দর্শক মাত্রই জানে। সো এই যেমন আপনার রিসেন্টলি শুনলাম যে এইটা নারী কেন্দ্রিক সিনেমা, এটা বলারই বা প্রয়োজন কি আপনি মনে করছেন, যে কারণ কোনো পুরুষ কেন্দ্রিক সিনেমাকে তো আলাদা করে পুরুষ কেন্দ্রিক বলি না আমরা, উইচ ইজ এ ভেরি গুড পয়েন্ট এগেন। সো এখন আপনি সাহস পাচ্ছেন, বা সাহস না, আপনি বলতে চাচ্ছেন নারী কেন্দ্রিক গল্প, সেটা বলা হচ্ছে, বা আমরা রিসেন্ট সিনেমার মধ্যে আমার নিজের লেখা সিনেমা উৎসবের কথাই বলি, যে ওখানেও নারী চরিত্রকে যেভাবে গুরুত্ব দিয়ে লেখা হয়েছে ওটাও মানুষজন গ্রহণ করলো। এখন আপনি প্রেশার কুকার বানাচ্ছেন, উই আর শিওর যে এটা মানুষজন দেখবে এবং গ্রহণ করবে। আবার একই সাথে আমরা বনলতা এক্সপ্রেস বানাচ্ছি, ওইখানেও একই অ্যাপ্রোচই আছে। এইটা তো খুব সুন্দর ভালো ব্যাপার যে মানুষজন আর্টের ক্ষেত্রে বা যদি ধরি এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে এটা গ্রহণ করছে, মানে এই প্রশ্নটা সবার কাছেই। কিন্তু উইমেন লেড কোনো একটা উদ্যোগ নেওয়া হলে মানুষজন, মানে উইমেন লিডারশিপের প্রসঙ্গে রিয়েল লাইফে মানুষজন খুবই নেগেটিভলি রিয়্যাক্ট করে, মানে খুবই অ্যান্টাগনিস্টিক হয়ে যায় এই আইডিয়ার ব্যাপারে, এটা হওয়া যাবে না। কিন্তু এটা আবার গ্রহণ করা শুরু করছে যে আর্টে এটা পসিবল, মানে সিনেমার ক্ষেত্রে আমি মেনে নিতে রাজি আছি। যেমন ধর আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি যে বনলতা এক্সপ্রেস একটা ট্রেন জার্নির গল্প, যেখানে সব শ্রেণীর মানুষজন একসাথে আছে, এক একজনের এক এক রকম মতামত, সেই বিভেদ ভুলে সবাই আবার একসাথে, এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এক ট্রেনটা। আমি প্রিটি শিওর প্রেশার কুকারে যেহেতু হাইপার লিঙ্ক স্টোরি, ওইটাও টু সামহাও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এগেন আপনার দুইটা কন্ট্রাস্টিং পোস্টার দেখে এটা ক্লিয়ার যে একপাশে যখন দেখছি যে আমাদের অভিনেত্রীরা এক সারিবদ্ধ হয়ে মনে হচ্ছে যে কোনো স্পেশাল মডেলিং সেশনের জন্য পোস্ট দিচ্ছেন, আবার পরেরটাতে এরকম একটা পোস্টার দেখতেছি আমরা। সো এটাও তো, এই কন্ট্রাস্টটাই তো বাংলাদেশ, এবং এটা আমরা সিনেমার ক্ষেত্রে মেনে নিচ্ছি, কিন্তু সমাজের ক্ষেত্রে আচ্ছা এই এক্স্যাক্টলি আপনার যদি মনে হয় কেন মেনে আমার কাছে নিচ্ছেন না? মনে হচ্ছে যে আমি একটা ইউনিভার্সিটি থেকে নাম না বলি, জি একটা সেমিনারে গেছিলাম আমি আমার সিনেমা নিয়ে, তো আমার সাথে কথা হচ্ছিল একটা, মানে আমার সিনেমা নিয়ে জার্নি নিয়ে কথা হচ্ছিল ওদের সাথে, খুব বাংলাদেশে খুব নাম করা, বলে ফেলি বুয়েটে আমি গেছিলাম, আমার কাছে নাম বলে ফেলি, কারণ এই কথাটা আসলে আমার কাছে খুব ইয়ে লাগছিল। তো ওরা আমার সব পড়ান দেখছে, সুরঙ্গ তুফানে পড়ে গেছিলাম আমি। তো ওরা বলতে, আমি ওদেরকে বললাম যে ওরা পড়ানে অনেক ভালো লাগছে, খারাপ লাগা ভালো লাগা বললো, সব কিছু ওপেন ডিসকাশন হচ্ছে। তাই পরে ওরা বললো যে আপনি নারীদের নিয়ে সিনেমা বানান না কেন? আমি তো নারীদের সিনেমা দামাল, আপনারা দেখলেন না কেন? পরানটা এত ভালো মতো দেখলেন কেন? নারীরা খারাপ বানাইলাম তখন এত পাগল হয়ে দেখলেন, সুরঙ্গ এত পাগল হয়ে দেখলেন, যে সিনেমা নারীরা ভালো সেটা তো ভালো লাগলো না আপনাদের কেন? সিনেমা তো খারাপ, এত বলেন সিনেমা ভালো হয় নাই। হ্যাঁ, এবং আসলে মানুষ তখন ওরা বললো যে আমার একটা খুব পছন্দের কন্টেন্ট আছে নিঃশ্বাস, যেটা মানুষ ওরকম ভাবে দেখে নাই। হ্যাঁ, বললাম ওই সময় নিঃশ্বাসের সময় আমি গেছিলাম, বললাম কেন দেখলেন না? ওরা একটা মেয়ে মানুষ পিস্তল নিয়ে সবাইকে মারতেছে, আমরা মানতে পারি না। ওরা খুবই, মানে ওর উত্তরটা আমার পছন্দ হয় না, কিন্তু কনফিডেন্স বলতেছে যে আমরা অভ্যস্ত, একটা ছেলে মানুষ পুরুষ মানুষ এই যে মারবে, একটা মেয়ে মানুষ সব ভিলেনদেরকে মেরে ফেলতেছে, এটা হয় নাকি? তো আমার কাছে কেন যেমন কি, এবং আশফাক রিপনের ক্ষেত্রে দেখেন আপনি, উনি মহানগর মতো হিট প্রোডাকশন বানালো, এরপরে উনি একটা সিনেমা আরেকটা দেখলো না মানুষ, এরপরে কিন্তু হইচই আস্তে আস্তে বন্ধ করে দিল, রাস্তাটা বন্ধ হয়ে গেল। কিন্তু আমার একটা সিনেমা ছিল দামাল, যদি আমি টাকা উঠে ফেলছিলাম ব্যবসা, এটা লাস্টে আমি এন্ড করছিলাম মহিলা ফুটবল টিমের জার্নি দিয়ে। মানুষের অ্যাপ্রিসিয়েট করলো না, যে ফুটবল খেলবে কেন মেয়েরা? তা আমার মনে হয় না যে এটা
মানে কেন যে মানুষের মধ্যে এটা আছে, আর এটা আমাদের নির্মাতারও দোষ আছে। আমরা মহিলাদের, যেমন আমি আমার মার্কেটিংকে বলছি, ওরা প্রথমে বলতেছিল যে এখানে চাপা গল্প, কষ্ট, মানে আমাদের মহিলাদের সিনেমা হইলেই না, এখানে আমরা এমনভাবে ট্যাগ দিই একটা মহিলার জীবনের দুঃখ, দুর্দশা, কষ্ট দেখবে গ্লানি। সিনেমাতে। হ্যাঁ, আবেদন তো এই যে একটা এবং যে মানে মানে নারী কেন্দ্রিক সিনেমা বলতেই মানুষ ভাবে যে এটা নারীদের দুঃখ। এই যে আমরা অনেকদিন পুরুষ মানুষের নাচানাচি দেখলাম, এবার নারীদের দুঃখ ছবি দেখি, যে বেচারি নারীরা। বাসের মধ্যে যেরকম সিট থাকে না, ওটাও আমি বিপক্ষে। আলাদা সিট থাকতে হবে কেন? তুমি তোমার সম্মান করতে ছেড়ে দাও। আলাদা কাকে করা হয়? আপনি একটা অটিস্টিক কে আলাদা করতে পারেন ভাই, ওদের জন্য আলাদা। আমরা তো এক সবাই, তোমার ওকে এমনি সম্মান করতে হবে। কিন্তু যখন আপনি আলাদা করে দিচ্ছেন, ওকে ছোট করে দিচ্ছেন, আচ্ছা ও দুর্বল, ওকে একটু আলাদা, ওকে একটু। নারী কেন্দ্রিক ছবি বলতে আমার আপত্তি নেই, কিন্তু আপনাকে বলতে হবে এই ঈদে একটা নারী কেন্দ্রিক ছবি আসছে, 3টা পুরুষ কেন্দ্রিক ছবি আসছে। এভাবে বলেন, রাইট? এটা বলেন না আপনি, হঠাৎ করে আপনারা বলছেন নারী কেন্দ্রিক ছবি করছেন, কেমন লাগতো? এর আগে বললেন না কেন তাণ্ডব? আপনি একটা পুরুষ কেন্দ্রিক ছবি করলেন এতদিন, কেমন লাগলো বলেন? কেন বলেন না? বললে দুইটাই বলতে হবে। আর আমার ছবি তো নারী কেন্দ্রিক না, নারী কেন্দ্রিক পুরুষ কেন্দ্রিক কিন্তু বিশ্বাস করি না। আমার সিনেমাতে ক্যারেক্টার আছে, আমার সিনেমাতে গল্প আছে। গল্প কেন্দ্রিক সিনেমা, ছবি তো বানাই কোনো কেন্দ্রিক সিনেমাই না। সিনেমা তো আসলে কেন্দ্রিক হয় এবং না। সিনেমা এরকম বানানো যায় নাকি যে এটা আমি ফ্যামিলি অডিয়েন্সের জন্য বানাচ্ছি, বানাচ্ছে, এইভাবে দেখার সময় ভাবা যায় এটা ফ্যামিলি দেখবে না। মানে সিনেমা তো আসলে এটা ব্যবসার জন্য কেউ বানায় না ভাই। আমার যেটা সিকোয়েন্স, যেটা ডিমান্ড করে সেটা দেখবে। মানে আমি এখন একটা মেসেজ পাল্লা দেখাইছি, একটা মেসেজ পাল্লা বিলং করে আমাদের দেশে, আমি দেখাবো না? রাইট। আপনি বলেন আল্লাহ আপনি কি করছেন এটা? আপনি রেপ দেখাতে পারবেন, মেসেজ দেখাতে পারবেন না। মানে আমরা মানুষের মধ্যে তো একটু ঝামেলা আসছি। আর ফেসবুকে তো সবাই ধরেন যা ইচ্ছা করে লিখতে পারে, বলতে পারে, ওটাই আর কি। বাট আমাদের এটা উচিত না। আমাদের নারীদেরকে আপনি যদি খেয়াল করেন, মানে নারীদের অবদান আমাদের দেশে অনেক বেশি। তো আমরা কেন আমাদের সিনেমাতে, মানে আমাকে কেন যে শুনতে হবে সাংবাদিকদের কাছ থেকে যে আপনি তো এবার রিস্ক প্রজেক্ট করছেন, এটা কেন শুনতে হবে? বিকজ অফ নারীদের নিয়ে সিনেমা আসছে বলে। তো এটা খুবই আমাদের দেশের, তো এইটা ভাঙা। এবার ঈদটা খুব সুন্দর একটা ঈদ। এগো পূর্ণত এক্সপ্রেস অথবা দম। কুকার, দম তো যে পুরুষ কেন্দ্রিক ছবি। ও সরি, হ্যাঁ, রাক্ষস তো পুরুষ কেন্দ্রিক সব তো সিনেমা, রাক্ষস, নাম প্রিন্স তো পুরুষ কেন্দ্রিক পুরুষ সিনেমা। কেন্দ্রিক সিনেমা। নামগুলোতেই তো প্রিন্স আর রাক্ষস তো নামই পুরুষ। বনলতা তো মেয়েদের, বনলতা কি নামটা? বনলতা এক্সপ্রেস তো ট্রেনের নাম, এটা জড়বস্তু কেন্দ্রিক সিনেমা। বনলতা তার কি ছেলেরা না মেয়ে নাম? মেয়েদের নাম, মেয়েদের নাম, হ্যাঁ, হ্যাঁ। মেয়েদের এটা তো মেয়ে কেন্দ্রিক সিনেমা। নারী কেন্দ্রিক তো সিনেমা এই জন্য বলা যায়, সিনেমা হ্যাঁ। দিয়ে যদি আমরা হ্যাঁ, কাঁপায় দিতে আমরা পারি, কাঁপায় দিতে পারি। তাহলে মানুষ বলবে যে না, তখন অনেক সিনেমা ইনশাল্লাহ হবে। সারা পৃথিবীতে যেরকম হয় আর কি। এবং এটা হওয়া উচিত, আমার মনে হয় উচিত। মানে একটা রাইটারকে কেন মানুষ বলবে যে ভাই এটা চলবে না? মানে যে কোনো কেউ যে কোনো কিছু লিখতে পারে, আমার মনে হয় এটা ভালো। হ্যাঁ, এবং দর্শক গ্রহণ করবে কি করবে না সেটা দর্শকের ব্যাপার। দর্শকের But- ব্যাপার, দর্শকের ব্যাপার। but তার আগেই ট্যাগ দিয়ে দেওয়া, আপনিও তো নিশ্চয়ই এরকমই ভাবেন যে মানুষ তো আসলে অতটা গ্রহণযোগ্যতা তৈরি হয় নাই এখনো, যে এই যে শুরুতেই ট্যাগ দিয়ে দেওয়া। হ্যাঁ, মানে এটা তো এখন একটা দৃষ্টিভঙ্গি। এটা তো আমাদের হোল পলিটিক্যাল সিচুয়েশন বা গ্লোবালিতে ভাবে না যে মেয়েরা ডমিনেটেড হয় দেখে এখন এটাকে যেভাবে দেখতে ভালো লাগে। বাট এটা তো একটা গল্প। এখন এখানে যদি ফিমেল পয়েন্ট অফ ভিউ, আমাদের রাইটার একজন ফিমেল রাইটার, সো আমরা যেহেতু এটা নিয়ে ডিসকাস করছিলাম, শুরুতে আমরা চাচ্ছিলাম যে ঠিক আছে আমাদের ফিমেল রাইটার কম, আমাদের এই যেহেতু এখানে অনেকগুলো মেজর ক্যারেক্টার ফিমেল, সো আমরা ওদের মনস্তত্ত্বটা কিভাবে একটা ফিমেল রাইটার যতটা বুঝতে পারে, Right. সো ওই জায়গাটাও ধরে রাখতে চাইছিলাম। সো ওইটাই, মানে আমার কাছে মনে হয় যে সিনেমার বিজনেস বা এটা হিট ফ্লপ, এটা তো আসলে ওটার আইডিয়া ক্রাফটের উপর ডিপেন্ড করে। ইটস নট যে কে পারফর্ম করছে। হ্যাঁ, কাস্টের কারণে হয়তো বা কিছুটা প্রিভিলেজ পাওয়া যায়, কিন্তু এটা কোনো ফিমেল সেন্ট্রিক গল্প যদি ফ্লপ হয়, সেটার ক্রাফটিং দুর্বল, ওর আইডিয়াটা দুর্বল ছিল দেখে সেটার জন্যই হতে পারে, হ্যাঁ। ইটস নট যে একটা মেয়েকে নেওয়া হয়েছে এর জন্য এরকম হয়েছে, তাই না? আর ফিমেল যদি না থাকে, আপনার সিনেমা তো বানাইতে পারবে না, কেউ দেখবেও না। রাইট। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। একটা ফিমেল যদি পারফর্মই না করে, আপনার মনে হবে, আপনি দেখেন তো শুধু ছেলেদেরকে নিয়ে সিনেমা বানায়, সিনেমা যদি দেখে কিনা মানুষ, কয়েকটা বানানো উচিত, Right. তাহলে পারসেপশনটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা নারী পুরুষ সবাইকে ডিমান্ড, নারী পুরুষ নেই, সোসাইটি সবকিছুই ডিমান্ড থাকবে না। সো পুরুষ ছাড়াও যেমন সিনেমা হবে না, নারী ছাড়াও হবে না। সো আমাদের এটাকে পুরুষ আছে ইয়া না, করার অনেক কিছু না, ভালো পুরুষ অভিনেতা আছে না, আমরা অভিনেত্রী। চাইছি হ্যাঁ, অ্যাক্টররা হ্যাঁ। যাতে পারফর্ম করে, রাদার দেন এখানে মানে এখানে অ্যাক্টর ড্রিভেন তো স্টোরিটা। সো এখানে রাফি টিম সবাই এটাই চাইছে, যেখানে যারা প্রপার অ্যাক্টর তারা এই সিনেমার সাথে যুক্ত হোক। সো ওইটাই
হয়তো লেন্সটা ফিমেল পয়েন্ট অফ ভিউ থেকে দেখ। রাইট। আমি তাহলে এই যে এই পিওভি মানে ফিমেল পয়েন্ট অফ ভিউ ফিমেল পিওভির জন্য যেহেতু একটা ফিমেল রাইটারকে অনবোর্ড করা হয়েছিল, ওই সেগুয়ে থেকেই জানতে চাই যে আপনার রাইটিং প্রসেসটা, যেহেতু আমি একজন রাইটার, আমি জানতে চাই আপনার রাইটিং প্রসেসটা কিরকম হয় সচরাচর একটা সিনেমার ক্ষেত্রে। আমার যেটা হয়, আমি ম্যাক্সিমাম সময় যেটা করি, আমি ইনস্ট্যান্ট কোনো সিনেমা লিখি না। মানে এখন এটা বানাবো, এটা এখন আমি ভাবি না, এরকম খুব কম হয়েছে আমার। যেমন তাণ্ডবের গল্পটা ছিল আমার অনেক আগের একটা গল্প, সেখান থেকে আমি পরবর্তীতে ভেঙে তাণ্ডব বানালাম। তুফানটাও এরকম ছিল। সুড়ঙ্গ আমার অনেক আগের গল্প ছিল, আমি এটা প্রথমে সিরিজ বানাতে চাইছিলাম, পরে মনে হলো যে না, আমি এটা সিনেমা বানাই। এটাও অনেকদিন আগে। আমি যেটা করি, আমার মাথায় আইডিয়া আসে একটা, আমি আমার বন্ধু বান্ধবকে শোনাই, তারপর এটা ডেভেলপ করার চেষ্টা করি, তখন আমি শুটিংয়ে চলে যাচ্ছি। আমার কি হয়, যেহেতু আমি গল্প নিজে বানাই, আমার একটা গল্প বলতে গেলে আরেকটা গল্প মাথায় আসে। আমি আপনার সাথে গল্প শেয়ার করতেছি, কোনটা গল্প মাথায় গল্প আসছে যে আপনি লিখবেন। আমি যেটা করি, আমি মানে স্ক্রিন প্লেটা আমি করি, গল্পটা আমি বানাই, এরপরে একজন রাইটারকে দিয়ে এটাকে আরেকটু, তখন আমরা মিলে কাজটা করি। এর আবার প্রসেস আর কি। অনেক সময় এরকম হয়েছে, আমি গল্প ব্রিফ দেওয়ার সময় মাথায় আরেকটা গল্প চলে আসছে, তারা এটা তো এরকম হতে পারে। ওরকম করে আমি গল্প বানায় গল্প রেডি করে রাখতে থাকি। তারপর যখন ওই প্রোডাকশনটা করব, তার কিছুদিন আগে থেকে আমি লেখা শুরু করি। এটা না, আমি একটু শুরু থেকে বলতে চাই, তাহলে আমার জন্য, সবার দর্শকের জন্য ভালো হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। আমার যেহেতু আমি অনেকদিন হোস্টেলে ছিলাম, হোস্টেলে থাকলে যেটা হয়েছে, আমি জীবনটা একটা জানলার ভিতর থেকে দেখছি। মানে আমাদের প্রথম দিকে আমি যে হোস্টেলে পড়তাম, সেটা মানে ওইটা সুন্দর সুন্দর ইউনিভার্সিটির মতো ওপেন জায়গায় না, এটা ফ্ল্যাটের মধ্যে একটা হোস্টেল। তো ওইটার পাশে যেটা ছিল, ঠিক সামনে একটা পুলিশ ফাঁড়ি ছিল, হাইওয়ে রোডের পাশে ছিল। তো আর ঠিক ওই পাশে একটা সিনেমা হল ছিল, উল্কা সিনেমা হল গাজীপুরে। তা আমাদের এন্টারটেনমেন্টই ছিল বিকালবেলা বারান্দাতে দাঁড়ায় মানুষ দেখা, বের হতে পারবো না, ওইটাই। তো আমার যেহেতু আর কোনো এন্টারটেনমেন্ট নাই, আমার একটা ইমাজিন করতাম অনেক, যে দূরে যে পুলিশ ফাঁড়িটা ছিল, আমি দাঁড়া দেখতাম যে আচ্ছা ঠিক আছে, দেখতাম লাশ আসছে, গাড়ি অ্যাক্সিডেন্ট, চোর ধরে নিয়ে আসছে। তো অনেক দূর, তো শুনতে পাইতাম না কি হচ্ছে, ছোট ছোট মানুষ দেখা যেত আর কি। তো আমি ইমাজিন করতাম যে আচ্ছা ওরা মনে হয় এটা বলতেছে, ওরা মনে হয় এই কেসেই আসছে, আচ্ছা ওরা মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ওরা সিনেমা দেখতে যাচ্ছে, আচ্ছা ওরা মারামারি করতেছে কেন, মনে হয় এই ঝামেলা, ওরা হাজব্যান্ড ওয়াইফ। এরপরে গল্প ভাবতাম, এটা একটা। এবং যখন আমি পড়তে বসতাম, এটা ভাবতাম আচ্ছা এটা মনে হয়েছে এরকম। ওই সময় থেকে আমার যে মানুষের জীবনে ঢুকা, মানে ঠাস করে গল্পে ঢুকে যাওয়া, মানে আমি আপনার কাছে দেখলাম, আমি ওইটা আপনার জীবনে ঢুকতে পারি, মানে ওইটা আমি পারি আর কি ঢুকতে, মানে ভাবতে থাকি আচ্ছা মনে হয় এটা হয়েছে। সবসময় যে হবে এরকম না, আমি এটা বলতেছি আমি এক্স্যাক্টলি জানি সে আসলে কী করে, কিন্তু আমি ইমাজিন করতে পারি ওর জীবনটা এরকম। ওই ইমাজিন থেকে আমার যেটা হয়েছে, আমার মধ্যে অনেক আইডিয়া আসে, গল্প আসে অনেক। আর আরেকটা প্র্যাকটিস যেটা হয়েছে আমার, সেটা হয়েছিল যে এটা একটা মজার কাহিনী, কিন্তু এটা আমার জীবনে অনেক কাজে লাগছে। ওই বিকালবেলা আমি আমার ফ্রেন্ডদেরকে সিনেমার গল্প বলতাম। তো আমার তখন থেকে ইচ্ছা ছিল সিনেমা ডিরেক্টর হবে, কারণ আমার যখন সিনেমা দেখতাম, ডিরেক্টর নামটা আসার পর মনে হতো যে আচ্ছা এই লোকটাই মেন যে সিনেমাটা বানায়। তো ওই সময় থেকে আমার 9-10 বছর থেকে আমার মনে হচ্ছে যে আমি ডিরেক্টরই হবো। টাইটানিক দেখে আমার জেমস ক্যামেরনকে কথাই মনে হয়েছে যে ওর জাহাজটা ডুবাইলো কীভাবে, শুটিংটা কীভাবে করলো, সাগরের মধ্যে করছে। আমার নায়কটাকে দেখে আমার কোনো রকমের ফ্যাসিনেশন কাজ করেনি। এবার যেটা হলো, আমি আমার বন্ধু থেকে প্রতিদিন সিনেমা গল্প শুনতাম, ওরাও শুনতো মজা করে। এখন আমি জীবনে তো সিনেমা কম দেখছিলাম তখন, কারণ যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করছি, সিনেমা দেখছি 100টা, এর মধ্যে গল্প তো 100 দিনই শেষ। এরপরে কি হবে? আমি যদি ওদেরকে বলি এই গল্পটা আমি বানায় বলতেছি, ওরা শুনবে না, কারণ ওদের ঠেকা লাগে না আমার গল্প শোনানো। ওদেরকে বলতে হবে আমি সিনেমাটা দেখছি কোথাও, তাহলে ওরা শুনবে। আমি ওদেরকে বানায় সিনেমা গল্প বলতাম, যে একটা গল্প সিনেমা দেখছিল, আসলে এরকম সিনেমা পৃথিবীতে নাই। ওই যে বানায় বলতাম, ওরা আবার খুব চালাক, সিনেমা গল্প 2 ঘন্টারই হইতে হবে। এখন এই যে 2 ঘন্টার গল্প থেকে আমার কনভিন্স, এবং আমি ইজ্জত বাঁচানোর জন্য গল্প বানাতাম, আচ্ছা ওদেরকে আজকে কী বলবো, আজকে এই গল্পটা বলবো ওদেরকে, এরকম করে গল্প বলতাম ওদেরকে। এটা আমার এখন ফ্রেন্ডরা অনেক সময় বলে যে ওই যে বলতো গল্প, ওই সময় থেকে আমার গল্প বলার একটা প্র্যাকটিস তৈরি হয়েছে। ইভেন আমার অনেক বন্ধু আছে যারা কিনা গল্প আইডিয়া ভাবে 1 লাইনের, আমি যে কোনো আইডিয়া ভাবলে অটোমেটিকলি সেটা এটা সিনেমার মতোই হয়। মানে আমার কখনো এরকম হয় না যে আচ্ছা এরপর কী হবে জানি না, মানে আমি গল্প ভাবলে এটা আলহামদুলিল্লাহ এটা 2.5 ঘন্টা বা 2 ঘন্টা একটা ফুল লেন্থই হয়। এবং আমার বন্ধু আমার অনেকগুলো গল্প জানে, মানে এমন না কোনো গল্প 1 লাইন শোনাইছে ওকে, মানে প্রপার শোনাইছে এইটা এইভাবে হয়, এটা হয়, এরকম অনেক গল্প আছে আমি একদম রেখে দিছি আর কি। আপনার হস্টেল লাইফ থেকে আপনি পিচিং এ এক্সপার্ট হয়ে গেছেন একদম। গ্রেট। হ্যাঁ,
তারপর ওখান থেকে জানি না, আমি রাইটিং এর বলতে এটা আমার আর্টিস্টরা অথবা আমার প্রডিউসাররা বলতে পারবে অবশ্যই পারি হ্যাঁ, কিনা। রাইটিং এর ট্রানজিশনটা তারপর যেটা হয়, এইবার আমি গল্পটা ভাবার পর যে গল্পগুলো, অনেক গল্প আমার নিজের ভালো লাগে না, অনেক গল্পের মধ্যে বসবাস করতে আমি খুব এনজয় করি, তখন আমি আমার রাইটারকে বা আমার কিছু বন্ধু তাদেরকে শোনাই এবং ঝগড়াঝাটি করি, কেন এটা হবে না, কেন এটা হবে, এটা খুবই ভালো লাগতেছে না। ওই ঝগড়া থেকে আমি মেন স্ট্রাকচারটা আবার আরেকটু ঠিকঠাক করি। পলিশড হয়ে যায়। হ্যাঁ, তারপর আমি স্ক্রিন প্লেতে ঢুকি এবং তারপর আমি সিনেমা, মানে বাট এখন পর্যন্ত সত্যি কথা বলতে যে বাংলাদেশের রাইটার একটু কম। আমি আবার শুটিংয়ে আবার চেঞ্জ করে ফেলি সব কিছু। আমার মনে হয় যে এটা আমার ভালো লাগতেছে না, আমি চেঞ্জ করতে থাকি। আর আমি শুটিংয়ের সময় ম্যাজিক খুঁজতে থাকি, আমার কাছে মনে হয় যে একটা আল্লাহর ম্যাজিক আসবে। মানে এই সিনেমার ক্ষেত্রে অনেকগুলো ম্যাজিক আসছে। আমাদের টেলার একটা শর্ট ছিল পাখি, মানে আমাদের ওর ক্যারেক্টারের নাম ছিল একটা সময় পাখি। তো কি অদ্ভুত ব্যাপার, যখনই ও কোনো কিছু একটা করে, এটা আমি ফ্লোতে বলতেছি, মানে আমার মনে আসলো হঠাৎ করে অন্য টপিকসে, পিছনে পাখি চলে যায় এবং একটা পাখি না, মানে ঝাঁকে ঝাঁকে পাখি। ইভেন এটা যদি ড্রোন শট হয় সেটাতেও হয়। মানে আমাদের শুটিংয়ে অনেক কিছু অদ্ভুত লেভেলে ম্যাজিক ঘুরছে। কিন্তু আমি শুটিংয়ে ম্যাজিক খুঁজতে থাকি, যে আমি কখনো আমার অভিনেত্রীকে আটকায় দিতে চাই না যে এইটাই স্ক্রিপ্ট, এইটা এক্স্যাক্টলি বলতে হবে। আমি ওদেরকে মোমেন্টামে ঢুকাইতে চাই, এবার আমার রাইটার দিকেও ঢুকাইতে চাই যে আমি এটা করতে চাই। এই প্রসেসে আমি লিখি। তা আমি আসলে ম্যাজিক খুঁজতে থাকি যে আমার আসলে ম্যাজিক কী চাই আর কি করতে হবে। তো এই রাইটারদেরকে অনবোর্ড করা, মানে স্ক্রিন প্লে স্টেজে গিয়ে, মানে যখন আপনি পুরো আউটলাইনটা করে ফেলছেন তারপরে রাইটারদেরকে অনবোর্ড করেন, মানে সেটার কারণটাই বা কেন আসে, মানে যে মানে ফিলটা, মানে নিডটা ফিল করেন কেন যে আপনার আমি নিজে কোলাবোরেটর নেওয়াটা? না, একটা হলো যে আমার কাছে মনে হয় একটা টিম মিলে লিখলে অনেকগুলো পয়েন্ট অফ ভিউ তৈরি হবে, এক নাম্বার। দুই নাম্বার, সত্যি কথা বলতে হতে পারে আমি অলস। এটা হতে পারে, হ্যাঁ। আমি অলস, আমি যে ভাবি, আমি যে ব্যক্তিগত পড়া অভিজ্ঞতা লিখবো, থেকে বলতে পারি, কিন্তু অনেকেই আছে আমি বলে অলস। অলস, হ্যাঁ। মানে আমি কিন্তু আলটিমেটলি শুটিংয়ে যে অনেক সিনেমা হয়েছে, যে পুরো সিনেমা আমি ওই সিন যখন হয়েছে তখন শুট আমি লিখছি, লিখে লিখে শুট করছি। কিন্তু তারপর আমার মনে হয় আমি আবার লিখবো, পুরোটা লিখতে পারবো, ওই যে একটা কনফিডেন্ট, হয়তো আমি কোনোদিন একটা সিনেমা লিখে ফেলতে পারলে এটা হবে না, কিন্তু অবশ্যই যখন আমি কো রাইটার নেই, যখন অনেকগুলো মেধা একসাথে হয়, তখন তো অবশ্যই এটা ভালো জিনিস হয়। যেমন এটাও কিন্তু অনেকগুলো রাইটার একসাথে কাজ করছে। প্রথমে আমি ডেভেলপমেন্ট একজনের সাথে করছি, তারপর আমি আবার আরেকজনের সাথে আরেকটু কাজ করছি। তারপর যখন এটা চিন্তা করলাম সিনেমা বানাবো, তখন একটা ফিমেল রাইটারকে অনবোর্ড করলাম, সে তার মতো করলো, তার মতো একটা ডিজাইন করলো। তারপর আমার মনে হলো ডায়লগে একটু কাজ করা উচিত, তারপর আবার ওই করলাম। তো এইটা প্রসেসটা অনেক দিন লম্বা প্রসেস ছিল। তো লম্বা প্রসেস পরে যেটা হয়, এটা আরো আস্তে আস্তে করে তারা ছিলেন রাইটিং টিমে, তাদের নামগুলো আমাদের যদি নাম জানা ছিল, যেত। লাস্টের দিকে ছিল তুষ্ট, মুন ছিল। রাইট। প্রথমে আমরা ডেভেলপ করছিলাম, আমার অফিসে একটা ছেলে আমার সাথে চাকরি করতো, আদিত্য নামে একটা ছেলে, ও কাজ করছে শুরুতে আমার সাথে। তারপরে মুন ঢুকলো, মুন ঢুকে আমরা একটা ডেভেলপ করলাম। আহাদ নামে একটা ছেলে আছে, সে করলো। তারপর লাস্টে ঢুকলো তুষ্ট করলো। তুষ্ট করার পর আমাদের মনে হলো যে না, ডায়লগে আবার পুরোনো প্লেয়ারকে লাগবে। হ্যাঁ, তুষ্ট স্ক্রিপ্টটা লিখছে, তারপরে মুন আবার এসে হ্যাঁ, আবার ডায়লগ আবার একটু করলো। তো এইভাবে করেই তো ভেরি অর্গানিক প্রসেসটা আর কি, মানে এবং অনেক অনেক আমার কাছে মনে হয় যে এটা আসলে কি হয় যে, এবং আমার এরকম মনে হচ্ছে আমরা অনেক ঝগড়া করছি এটা নিয়ে, যে কেন এটা না, কেন এটা হইতে পারে, কেন এরকম হইতে পারে, কেন এরকম, আচ্ছা এটা হলে কেমন হয়। আর আমার ওই যে হঠাৎ করে একটা মাথায় একটা আসে, আজকে এটা ভাবছি, কালকে বলে গেছে আমার ভাবনাটা চেঞ্জ হয়ে গেছে, আমি এটা ভাবছি। এটা আমার কাছে অনেক মজা লাগছে যে আমরা যেমন আন্ধারে শুট শেষ করে একদিনের ব্রেক, ওই একদিনের ব্রেকে আমরা আবার গল্প নিয়ে বসতাম। ও ওয়াও। তো মানে এই গল্প নিয়ে আমি ভাবতাম এটা ভাবছি, এটা করছি। যেমন এই সিনটা, যে সিনটা, ওইটা আমার হঠাৎ একদিন আপনার মনে হয়েছে, আচ্ছা যে আমি তো এরকম, আমার ওইরকম হইতো যে আমার আম্মু যখন আসতো, আমি বুঝতে পারতাম না যে কোনটা আমার আম্মু, মানে অনেকগুলো বোরখা পরা মানুষ আসতেছে তো হেঁটে। ও ওয়াও, ও খুবই। তো ওইখান থেকে আমার মাথায় আসছে যে একটা বাচ্চা, এখানে অনেকগুলো মানুষ, এটা ওর মা কে আসলে, ওকে আসলে বুঝতেছে, হয়তো বুঝতেছে। তো এখান থেকে এই সিনটার আইডিয়া আসলো যে এটা হইলে কেমন হয়। তো এরকম একটা প্রসেস, তাই আমি এনজয় করি। এবং আমি নিজে মানে ইদানিং তো নতুন নতুন রাইটারের সাথে কাজ করছি, যেমন নেক্সট সিনেমা যেটা করবো সেটা একজনের লেখা। এখন আমার এটা আন্ধার করে মনে হয়েছে যে না, যে ডিফারেন্ট রাইটারের সাথে কাজ করা যায়। মানে আমি যাদের সাথে কাজ করছি ওটাতে আমি অনেক বেশি ডোমিনেট করছি। ডোমিনেট মানে কি, যে আমার স্বপ্ন তো, আমি এটা চাই না, আমার এটা ভালো লাগে না, বাট আমি এমনও কাজ করতে চাই, অবশ্যই আপনার সাথেও কাজ করতে চাই, যে আমি একটা স্ক্রিপ্ট পাবো যেটা মনে হবে আমার বই, মানে আমি এটা শুট করব। তো এটা এখন পর্যন্ত ওরকম করে পাইনি আমি, সত্যি কথা বলতে, যে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি যেটা পাইছি যে আমি একটা ফিলোসফি ভাবছি, এটাকে ডেভেলপ করেছে। আন্ডার এরকম হয়েছে, কিন্তু আন্ডার আবার এমন জিনিস যেটা একদম আমার জনরার বাইরের ছবি, একদমই। হ্যাঁ, যে কারো জনরারই, আমাদের দেশে এই ধরনের কাজ মেইন স্ট্রিমে হয়ই নাই, মানে আবার আমি আবার ভয় কম পাই। রাইট রাইট।
তো আমার নিজেকে আবার বাট আন্দার করার পর আমার যেটা হয়েছে তখন আমি বলছি আন্দার আসলে আমি সাকসেসফুল হয়েছি। আন্দার শুটিং করা 6 মাস পর্যন্ত আমি কিন্তু ভয় পাইছি। আমার 3টার সময় ঘুম ভাঙলে আমার মনে হইতো যে আমার আম্মুকে আমি ফোন করি। এটা রিটেইল হয়েছে আমার সাথে, কারণ আমি হরর শুট করতে করতে এটা হয়েছে আমার সাথে যে আমি হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। আমি বললাম কেন ঘুম ভাঙলো, শিট। ও রাতে বেলা আমাদের প্রোডাকশন একটা ছেলে ওকে নিয়ে রাতে ঘুমাইতো, রাতে ভয় ভয় রাতে আমার যখন আমরা শুটিং করছি তখন মানে কারণ তোমার রুমে তো তুমি একজন আমি তো এমনি ভয় পাই, আমি শুটে সবসময় আমি রাতে একা ঘুমাইতে পারি তো না। আমি সাথে তো একাই ঘুমাই। হ্যাঁ তো আমার একটা বয় আছে মুরাদ, যে আমার সাথে থাকে। তো ওকে বলছি ভাই তুই আমার সাথে থাক। আর ওর এই বাড়তি প্রেশারটাও দিয়ে দিচ্ছেন হ্যাঁ, যে আরে। রাতের বেলা আপনার সাথে এখন বসের সাথে ঘুমাইতে থাকতে হবে। হবে। এখন আমি ওকে বলছি যে অ্যাটলিস্ট আমি ঘুমানো পর্যন্ত থাক, আমি আচ্ছা। ঘুমাইলে আস্তে করে চলে যায়। আলস করে বেড়ে যায়। তো কেন যেন মনে হচ্ছে কি এই কারণ সারাদিন হরর এখানে ভূত করতেছে, ওখানে এটা এই হ্যাঁ, এটা। হ্যাঁ। আর আমরা তো খুবই ভিতরে ঢুকে শুট করি, এটা স্বাভাবিক। আমার ক্ষেত্রে হয়েছে। তো বাট আমি অনেক ভালো ভালো রাইটার বাংলাদেশের আছে যারা হয়তো সিনেমাতে আসতেছে না, কিন্তু আমার মনে হয় যে আমাদের দেশে যদি ডিরেক্টর আছে, অভিনেতা অভিনেত্রী আছে, আমাদের রাইটার সংখ্যা। অবশ্যই। যেমন আমি মাঝখানে আমার কিন্তু আমার সিনেমা নিজের প্রডিউস করার কথা ছিল না, যেহেতু আমার প্রডিউসার আছে। আমার প্ল্যানই ছিল আমি বন্ধু বান্ধবকে বলছি যে আমি প্রডিউস করতে চাই নতুন নতুন ডিরেক্টরতে। মানে আমি কিন্তু প্রপার স্ক্রিপ্ট পাইনি অনেক ভালো। মানে আপনি হয়তো বলতে পারেন যে আমাদের অনেক ডিরেক্টর, কিন্তু আপনি এখন করেন যে সিনেমা মানুষ শুরু করবো, কজন ডিরেক্টর প্রপার স্ক্রিপ্ট নিয়ে আমার কাছে আসতে পারে। আইডিয়া শোনা মানে আইডিয়া কিন্তু অন্য জিনিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু প্রপার স্ক্রিপ্ট নিয়ে কি আসতে পারে চলে না আমি প্রডিউস করবো, এই যে রেডি আছে, করব চলে করবো। এখন নতুন ডিরেক্টরকে তো কেউ ডেভেলপারের জন্য টাকা দিবে না, প্রশ্নই আসে না। হ্যাঁ আপনাকে ডেভেলপ করতে হবে। আমি কিন্তু এটা পাইনি। তো বাট আমার ইচ্ছা, আমার এখন স্বপ্ন যে এই কারণ ফিল্মস থেকে আমি প্রতি বছর একটা করে সিনেমা একটা প্রডিউস করবো। প্রডিউস করতে চান, মানে সেটা চাই। নিজে ডিরেক্ট করা হতে হবে এমন না। না আমি নিজে ডিরেক্ট করবো না, Right. আমি ওটা প্রডিউস করতে চাই। একটা সিনেমা বানাবো যেটা আমি ডিরেক্ট করবো, যেটা অন্য প্রডিউসার হতে পারে বা আমি হতে পারে, কিন্তু আমি প্রতি বছর একটা সিনেমা প্রডিউস করতে চাই। কারণ ফিল্মস থেকে। প্রেশার কুকার দিয়ে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, এই ধরনের সিনেমা হলে আমার জন্য ভালো। রাইট। মানে আমার পছন্দ, আমি প্রডিউসার হিসেবে আমার স্বপ্ন যে আমি আসলে একটু গল্প কেন্দ্রিক ছবি, একটু যেটা আমি ভালোবাসি, যেটা ইম্প্যাক্টফুল। তো এটা কলিং কার্ড আর কি, একটু এটা focus কলিং করতে কার্ড যে এই আমার ধরনের হ্যাঁ এমন সিনেমা গল্প পছন্দ। শুনে যদি আমি উড়ে যেতে পারি যে আমি আসলে আমি মুগ্ধ হয়ে গেছি, পয়েন্ট করবো, কিন্তু আমি প্রডিউস করতে চাই। আর আমার কাছে কেন জানি মনে হয় ডিরেক্টর প্রডিউসার হলে লাভ আছে। বাট আমি যখন সিনেমা শুরু করছি তখন কিন্তু সিনেমা মানে ঈদ মানে উৎসব ছিল না। এখন যেরকম মানুষ বলে ঈদ হলে সিনেমা, তাও তো একটা উৎসব তাও তো আসছে আসছে আমাদের। এটা যে ঈদে at least এই আমরা ট্রেন্ডটা অন্মুখী। তো আসছে তাও। আগে বাংলা সিনেমার কথা বললে মানে মেয়েরা হোক বা ভালো ফ্যামিলি মানুষ দৌড়াইতো যে সিনেমা জীবনে না, জীবনে না। নাটক করতে রাজি আছে। মানে এখন সবাই সিনেমা করতে চায় এবং সব ডিরেক্টর সিনেমা নিয়ে আসতেছে। মানে এই যে সিনেমার একটা মেলা, এটা কিন্তু পড়ানো হওয়ার সময়ও ছিল না। এটা মানে কোভিডের সময় সবাই বলছিল যে সিনেমা ডান, আর কেউ সিনেমা হলে যাবে না। সেখান থেকে পড়ানোর পর আমি সুরঙ্গ মানে এই যে ব্যাক টু ব্যাক ঈদে এই যে টিকিট নাই এটা উৎসব তৈরি হয়েছে একটা। এই এখন সবাই সিনেমা নিয়ে আসতেছে, আমার মনে হয় এটা খুব ভালো। Right. বাট এটা ভালো এবং এটা আমাদের জন্য খুব ভালো যে আমরা অ্যাটলিস্ট আমার মানুষের তো যাওয়ার জায়গা নেই। আমি একটা বিশ্বাস করি স্বাধীন, আমাদের বাংলাদেশে 100 সিনেমা হল থাকতো, আমাদের সিনেমা 100 কোটি ব্যবসা করতো। হ্যাঁ নিঃসন্দেহে। আমরা যে মার্কেটিং যেটা করি, টিকিট নাই, পৃথিবীর কোথাও মার্কেটিং করে না। আমার ক্ষুধা আসছে, এখন কি বললে রেস্টুরেন্ট বললো হবে খাবার নাই, আমাকে খাবার দিতে হবে না, এখানে না থাকলে ওখানে যাবো। পৃথিবীর কোনো দেশে কিন্তু এরকম হয় না যে আমি সিনেমা দেখতে বের হয়েছি, সিনেমা দেখতে পারি না, এই হলে না পাইলে ওই হলে দেখবো, নাহলে পরের শো দেখবো। আমাদের হলে কি হয়, 7 দিনের টিকিট নাই। নাই 7 দিন পর ওর মেন্টালিটি চেঞ্জ হয়ে যেতে পারে, ওর অফিস খুলে যেতে পারে, আমরা কিন্তু দেখাইতে পারতেছি না সিনেমা। তো আমি বিশ্বাস করি যেভাবে উৎসব হোক, সুরঙ্গ হোক, অথবা পরাণ হোক বা হাওয়া হোক, অনেক মানুষ দেখতে পারে না এই টিকিটের কারণে। হ্যাঁ কারণ মানুষের এত সময় নাই, এত ঠেকাও নাই, সময়ও নাই। 7 দিন আগে টিকিট পাবে, এর মধ্যে যখন বেশি প্রেশার পড়ে ওদের ওয়েবসাইটটা হয়ে যায়। হ্যাঁ ওয়েবসাইট ল্যাগ করা শুরু করে, ডাউন হয়ে যায় সার্ভার। তো মানুষকে সিনেমা, আমরা বলি সিনেমা মানুষকে সহজ করতে হবে সিনেমা দেখাটা। বাট আমরা আরেকটা জিনিস প্ল্যান করতেছি এবার ইনশাআল্লাহ, সামনে থেকে আমরা আন্ধারটা ঈদ ছাড়া নিয়ে আসতেছি। হ্যাঁ এটা খুব আমরা দরকার। আরো কিছু উৎসব তৈরি করতে চাই এছাড়াও উৎসবের। হ্যাঁ এবং সব খারাপ পেপার ভালো হয় না। আমার মনে হয় বাংলা সিনেমা খারাপ পেপার ভালো হচ্ছে, যেটা এবার ঈদে দেখা যাচ্ছে যে ভালো ছবি প্রতিযোগিতা। রাইট। সো এই ভালো ছবির প্রতিযোগিতা থেকে আমি শেষ একটা প্রশ্ন করতে চাই। আপনার এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান অ্যাক্টর, আপনার পুরো ফিল্মোগ্রাফি থেকে, আমি জানি এটা একটু বড় কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, যে যদি মানে ধরেন একটা নিউ কামার সিনেমা বানাতে চাচ্ছে বা ধরেন এক্সিস্টিং যারা আছে, আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে
যদি কোনো টেক অ্যাওয়ে সে নিতে পারে, যে আপনি ধরেন কথার কথা, আপনি তো অনেক ধরনের কাজ করলেন, মানে হাওয়া যেটা অনেক সময় নিয়ে বানানো, অনেক সময় পরে রিলিজ দেয়া, আবার আপনার প্রথম এক্সপিরিয়েন্সের পরেই আপনি ডিসাইড করছিলেন যে আই এম নট আ গুড এনাফ অ্যাক্টর, আপনার অ্যাক্টিংটা আরও হোন করে নিতে হবে, তারপরে আপনি আবার কাজে ফেরত আসবেন। আবার একই সাথে আপনি এমন কাজ করেছেন যেটা রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরে আসলো, মানে যেটা অবভিয়াসলি হাওয়ার সাকসেসের হিসেবে। আবার আপনি আন্ধারের মতো একটা হরর ফিল্ম করলেন, আবার প্রেসার কুকারের মতো একটা সিনেমা যেটা ঈদে সবাই মুখিয়ে আছে দেখার জন্য। সেই যে ভিন্ন ভিন্ন ধরনের কাজ, এবং অবভিয়াসলি শুটিং এক্সপিরিয়েন্স এক এক রকম, ক্রিয়েটিভ এক্সপিরিয়েন্স এক এক রকম। সো এখান থেকে মানে আপনি ফিল্ম মেকারদের উদ্দেশ্যে, ফিল্ম মেকার আমি এই সচেতনভাবে ইউজ করতেছি টার্মটা, যে যারাই ক্রিয়েটিভ প্রসেসে আছেন, ফিল্মের সাথে জড়িত, এভরিবডি ইজ আ ফিল্ম মেকার। মানে সেটা ডিরেক্টর তো বটেই, প্রডিউসার, রাইটার, অ্যাক্টররাও ফিল্ম মেকার। সো আপনি তাদের জন্য কোনো আপনার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু বলতে চান যে ওকে দিস শুড বি দ্য কি টেক অ্যাওয়ে, মানে ধরেন কথার কথা, যেমন ধরেন প্রেসার কুকার থেকে এই যে মাত্র মানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলি যে ভাই যেমন বললেন যে নারী কেন্দ্রিক, মানে নারী চরিত্র এবং নারী চরিত্র প্রধান চরিত্র, এই ধরনের কোনো কনসেপ্ট আসলে আমাদের মাথায় চলে আসে যে ওর দুঃখ দুর্দশা দেখাইতে হবে, ও ক্লিষ্ট, ও নিপীড়িত, এইভাবে করে। এটা ছাড়াও তো গল্প বলা যায়। এই যে পার্সপেক্টিভটা, এই ধরনের কোনো পার্সপেক্টিভ কি আপনি শেয়ার করতে চান কিনা, যে আপনার পুরা, কারণ আপনি তো টিপিক্যাল ওই জায়গায় কমার্শিয়াল বলতে যেটা বোঝায় ওরকম কাজ তো করেন নাই, যদিও কমার্শিয়ালি সাকসেসফুল কাজই করছেন, বাট সেটা আউট অফ দ্য বক্স। আমি যেটা চাই যে প্রথমত তো আগে যেটা হতো, সাফার করতাম অ্যাজ অ্যান অ্যাক্টর, গুড স্ক্রিপ্ট, ক্যারেক্টার, তারপরে হচ্ছে যে তখন খুবই আসতো হচ্ছে যে রোমান্টিক গার্ল অর ওয়াইফ এরকম, অর ভালনারেবল, অর খুবই সেন্সুয়াল কোনো ক্যারেক্টার, এগুলো আসতো। সো ওইখান থেকে ওইটা আমার ভালো লাগতো না। আগে তো আমার ভালো লাগতে হবে, যেটাতে আমি প্লে করব, যেটা আমি না, যেটাতে চ্যালেঞ্জ ফিল করব, ওইরকম কিছু করতে চাইছিলাম। সো ওইটা এখন হচ্ছে, বাট আমি চাই যে আমি ফিমেল সেন্ট্রিক বলে কোট করতেছি না, যে ফিমেল পয়েন্ট অফ ভিউ। আমি চাই যে গুড ফিল্ম হোক যেখানে ফিমেল অ্যাক্টররা পারফর্ম করতে পারবে, বা ফিমেল পার্সপেক্টিভ ওইটা বোঝার, ওই আন্ডারস্ট্যান্ডিং এর কোনো কাজ হলে ভালো। বা আমি আসলে সত্যি কথা বলতে ফিমেলদের সাথে স্ক্রিন শেয়ার করতে চাই, যেটা আমার কাছে, আমি সবচেয়ে বেশি আমার মধ্যে অ্যাট্রাকশন কাজ করে। আমার কাছে মনে হয় যে শুধুমাত্র ছেলে মেয়েকে কাজ করে, শুধু এভাবে প্রেমিক প্রেমিকা বা কাপড় হইতে হবে, আর তাদের মধ্যে আরো অনেক কিছু হইতে পারে। আমি দাদুর সাথে কোনো সিনেমা হইতে পারে, একটা বাচ্চার সাথে হইতে পারে, তাই না? মানে আমি আসলে ওই টিপিক্যাল স্টেরিওটাইপ থিঙ্কিং এর বাইরে এক্সপ্লোর করতে চাই। এমন কিছু শুনলাম যেটা মানুষ ভাবলোই না, এটা আমার মাথায় আসলো না, যে কোন একটা ক্যারেক্টার, ধরেন আমি বাতাসের সাথে অভিনয় করতেছি, সাপোজ আমার ক্যারেক্টার বাতাস, এই আমি এমন কিছু শুনতে চাই, এক্সপিরিয়েন্স করছি। ইটস নট অ্যাবাউট যে ফিমেল, মানে আমি আসলে বলতে চাই যে যেটা আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টর একটা অন্য ইলিউশন ক্রিয়েট করাবে, এরকম কিছু চাই। আর চাই, আমি যদি বলি যে আর চাই হচ্ছে যে ফিমেল রাইটার, এটা খুব, মানে রাইটার তো কম, তার মধ্যে ফিমেল তো নাই। ফিমেল বলতেছে কারণ যেহেতু আমি একজন ফিমেল, আমি তো অনেক কিছু আসলে ফিল করি যেটা রাইটিং এ থাকে না, যেটা অনেক মানে খুবই পুরুষতান্ত্রিক চিন্তা থেকে আসে। যতই মানে আমি বলতেছি না যে পুরুষ হলেই বোঝা যায় না, শারীরিকভাবে তোমার মেয়ে হইতে হবে, বাট কিছু জিনিস আছে যেটা আপনি অ্যাকচুয়ালি এই মানে, কারণ আমাদের তো অনেক হরমোনাল চেঞ্জ হয়, অনেক কিছু, এই জিনিসটা মুড সুইং হয়, এইটাই তো বুঝতে, মানে এই জিনিসটাকে তো অনেক অন্যভাবে কোড করে দেখা হয়। আমি অনেক মিম দেখি যে তোমার পিরিয়ডের সময় তোমার এরকম থাকবে, তোমার ওইটা থাকবে, ইটস নট অ্যাবাউট দ্যাট, এটা তো আমার হরমোনাল একটা বিষয়। হ্যাঁ, সো এই জিনিসটা একটা মেয়ের সাইকোলজি, আমি যখন ফিমেল রাইটারদের সাথে গল্প করি, ও যতটা আমাকে বুঝে যায়, আমি না এটা পারি না, আমি যেটা মিস করি না, ওই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি ফিমেল রাইটার, আমি বুঝাইতে চাচ্ছি যে আসলে আমি চাই যে ওই যে বললাম বাতাসের সাথে অভিনয় করতে চাই, এখন বাতাসের গল্পটা থেকে লিখে না। ওইটা যদি শেয়ার করতে পারি, বা আমি যদি রাইটার হইতে পারি, তাহলে এটা আর কি ভালো। এটাই। আর এখন তো আমাদের ইন্ডাস্ট্রি অনেক গ্রোথ হচ্ছে, মানে মানে খুবই ভালো, সবাই এখন কাজ করতেছে, নতুনদের অনেক সুযোগ। আমার কাছে মনে হয় যে আমরা খুব ঠিকঠাক লাইনে আগাচ্ছি, আর তাড়াহুড়োর কিছু নাই, স্লো অ্যান্ড স্টেডি, ইটস গুড, আমরা ঠিক আছি। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বরঞ্চ আরো লার্জ হচ্ছে এবং অনেক অপরচুনিটি তৈরি হইতেছে, এটা কন্টিনিউশন হওয়া দরকার। থ্যাংক ইউ ফর সাচ ভ্যালুয়েবল ইনসাইটস। আর
আপনার কাছ থেকে এইটুকুই জানতে চাই যে ডেবিউট্যান্ট অ্যাক্টর আপনি, সো এনিবডি হু ইজ অ্যান অ্যাসপায়ারিং অ্যাক্টর, তার জন্য আপনার কাছে কি মনে হয় যে হোয়াট শুড বি দ্য বেস্ট ট্র্যাজেক্টরি টু গেট ইনটু দিস হোল বিজনেস অফ অ্যাক্টিং? কিভাবে আসা উচিত তার এখানে? আমার মনে হয় কি এই ফ্যাশন বলি বা ফিল্ম বলি, আমরা তো লাইটস ক্যামেরা অ্যাকশন গ্ল্যামারে থাকি সব সময়। তো এখানে এসে একটা ফিল্ম করলাম, 2টা র্যাম্প শো করলাম, 2টা ফটোশ্যুট করলাম, ইটস ভেরি ইজি, এটা করা যায়। বাট এখানে না মানে ভালো খারাপ 2টা আছে। এখন কেউ যদি এখানে এসে, যেমন আমি চিন্তা করি যে আমি এখানে নেম ফেম মানি 3টাই নিতে চাই, বাট এখানে যদি এসে আমি এখানে মানে হারাই যাই না, মানে আমি যদি এখানকার খারাপ জিনিসগুলো, প্রত্যেকটা জিনিসেরই ভালো খারাপ 2টা থাকে। সো আমার আমার মনে হয় যে প্রথম যেই জিনিসটা কারো করা উচিত সেটা হচ্ছে যে নিজের সেলফ কন্ট্রোল থাকা উচিত, যে আমি এখানে আসছি কাজ করতে, আমার রাইট ওয়েটা নিতে হবে। যেমন আমার কাছে রাইট ওয়েটা আছে, প্রেশার কুকার ইটস আ ভেরি বিগ ফিল্ম এবং রাইট ওয়ে। এখন এখান থেকে এটা করার পরে আমি যদি এটা করার পরে যদি আবার দেখা গেছে যে আচ্ছা ঠিক আছে একটা ফিল্ম করে ফেলছি, ওকে নাই, এরকম এইটা এইটা আসলে যারাই নতুন আসবে আমি এটা বলবো যে এটা হওয়া উচিত না। ওই সেলফ কন্ট্রোলটা রেখে প্রত্যেকের গ্রুমিংটা অনেক ইম্পর্ট্যান্ট, মানে গ্রুমিং ছাড়া কোনো কিছু সম্ভব না। অ্যাক্টিংয়ের গ্রুমিং আমার নিজের, যেমন রাফি আমাকে বারবার বললো যে, এখনও বলতেছে আমাকে যে তুমি প্রেশার কুকারের পরে এখন তুমি আবার নতুন করে গ্রুমিং করো, অ্যাক্টিং স্কুলে ভর্তি হও, এটা সেটা আমাকে সাজেস্টও করছে। সো গ্রুমিং, তারপরে আপনার নিজের কন্ট্রোল আর কি করতে চায় এটা অনেক ইম্পর্টেন্ট, যে আমি আজকে থেকে 5 বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই, কি করতে চাই। মানে আমি না যখন একা একা বসে থাকি, ট্রেডমিলে হাঁটি বা গান শুনতেছি, আমার সাথে এরকমও হয় যে আপনি কথা বলছেন এখানে পুরো রুমে সবাই কথা বলছে, বাট আমি বসে চিন্তা করি যে আমি 2 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাই। তো এই প্ল্যানিংগুলো অনেক ইম্পর্টেন্ট, নিজেকে গোছানোটা খুব ইম্পর্টেন্ট। এইভাবে গুছায় যদি কেউ আগায় তাহলে সে এখানে অনেক দিন থাকতে পারবে। মানে অনেক বড় স্টার হওয়ার চেয়ে না মানে থাকাটা, এখানে সার্ভাইভ করাটাই অনেক ইম্পর্টেন্ট, কারণ প্রতিদিন অনেক মানুষ আসতেছে। তো টিকে থাকাটাই, লাইট ক্যামেরা অ্যাকশনে টিকে থাকাটাই অনেক ইম্পর্টেন্ট। যে অন স্ক্রিন থাকবে আজকে কালকে সে স্টার হয়েই যাবে, বাট একদম স্ক্রিন থেকেই হারায় গেল, ওইটাই কিন্তু এখানে সবচেয়ে বেশি হয়, আসে হারায় যায়, আসে হারায় যায়। তো ওইটার জন্য কিছু জিনিস মেনটেন করতে হবে, আমার কাছে মনে হয় সেগুলো মেনটেন করলেই এনিওয়ান ক্যান ডু রিয়েলি বেটার হিয়ার। গ্রেট। গোছানো এবং মেনটেন করে চলা। আপনি বললেন, আমরা জানি যে আপনি পরিকল্পনা করে কাজ করতে পছন্দ করেন, সো আপনি জানেন যে 27 সালে আপনি কোন সিনেমা বানাবেন, 28-এ কি বানাবেন। এই কিছু কি আমাদেরকে ধারণা দেওয়া যায় আপনি এরপরে নেক্সট, যেমন বললেন যে আপনি একজন নতুন রাইটারের যার লেখাটা আপনার না এরকম একজনের সাথে কাজ করতে যাচ্ছেন, সেটা সম্বন্ধেও বা যেটা আপনি ফ্রি টু টেল আস যে আপনি নেক্সট প্রজেক্টগুলো, কারণ রায়হান রাফির কাজ সম্বন্ধে সবাই জানতে চায়। সেটা সম্বন্ধে বলা যাবে না, সেটা নিউজ সামনে হইলে সবাই জানবে। কিছু জিনিস থাক না এরকম টাইপের, কারণ আছে তো পাইপলাইনে আন্ধার। আন্ধার কবে নাগাদ দেখতে পাবো আমরা? এটা বলতে চাই শুধু যে এখন থেকে আমি যে সিনেমাগুলো করব সেগুলো, মানে আমার অনেকগুলো সিনেমা যেগুলো ছিল, যেগুলো আমি অনেক বানাই নাই, আমার অনেক স্বপ্নের সিনেমা ছিল, ড্রিম প্রজেক্ট ছিল, সেগুলো একটা করে বানাবো আর কি। তো ওটাই মানে প্রেসার কুকারটা দিয়ে আসলে আমি আমার ওই যাত্রাটা শুরু করছি। এরপরে আসলে যে ছবিগুলো আমি বানাবো সামনের যে ছবিগুলো, সেগুলা আসলে অরিজিনাল রায়হান রাফি সিনেমা হবে আসলে। সেটা তুফান 2 হইলেও সেটা ওইরকম রায়হান রাফির তুফানটাই হবে, মানে সেটাতে দুষ্ট কুকিলটা থাকলেও রায়হান রাফির মতো দুষ্ট কুকিল গান গাবে, এবং সেখানে সৈয়দ নাজমুস সাকিব আর বলতে পারবে না যে ভালো লাগে না। ভালো লাগার খারাপ লাগা আমি খুবই আপেক্ষিকভাবে দেখি, এবং আমি খুবই পছন্দ করি। অনেক ভালো ভালো ছবি আমার যেটা ভালো লাগছে, অনেক ভালো লাগে নাই, কিন্তু ওই যেটা বললাম যে আমার তৃপ্তিটা পাবো আমি। যেমন সুরঙ্গর আমার অনেক তৃপ্তি, আমার অনেক পছন্দের ছবি, কিন্তু আমার একটা অপ্রাপ্তি আছে। সুরঙ্গের গান ছিল টাকা টাকা, ওটা আমি এমনি শুট করছিলাম, দরকার ছিল না। নাইস। ওটা আমার সিনেমাটাকে নষ্ট করছে। ওকে, থ্যাংক ইউ ফর সেইং দ্যাট। হ্যাঁ, তো ওটা দরকার ছিল না। আমার মনে হচ্ছে যে একটা গান ঢুকাই দিই, 50 লাখ টাকা এক্সট্রা খরচ করি, আরো হিট হবে। তো আসলে ওই গান কোনো লাভই হয়নি আসলে। এক্স্যাক্টলি, কারণ সিনেমা চলছে শেষ পর্যন্ত গল্পের জোরে এবং পারফরম্যান্স এবং সবকিছু জোরে। ওই যে আসলো, আমার গান আসতেই পারে আমার সিনেমাতে, প্রেসার কুকার অনেক গান আছে, কিন্তু গানের জন্য গান আসবে আর কি, মানে একটা গান ঢুকায় দাও এখানে, আসলে এখানে এরকম করবো না। তো এরকম রিগ্রেট করতে চাই না সিনেমা বানায় আর কি। গ্রেট।
থ্যাংক ইউ সো মাচ, সো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি Thank you. ফর থ্যাংক ইউ Thank ভালো ফর লাগলো। আমার আর খুব ভালো লাগলো, এরকম ডেবিউ সবারই হোক সেই কামনা করি আর কি আমি, এবং আমি প্রিটি শিওর আপনি ওইটাই বলবেন সিনেমা দেখে আপনার, যে আপনার মতো ডেবিউ সবার সবার হোক, সেই কামনা হ্যাঁ। করি। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আই উইল সি ইউ নেক্সট টাইম, রিয়েলি হোপ টু সি ইউ নেক্সট টাইম। থ্যাংক ডেবিউ ইউ। উপস্থাপনা ভালো ছিল। হ্যাঁ তোমার review বুঝতে পারছি। ভালো ছিল।